আর ভালো লাগছে না, অ্যাটেন্ড করতে ইচ্ছা করছে না, এরপরে আমি এবার রেকর্ডিংটা করে নিজে শুনি যে আমার মিটিংটা আমাকে শুনতে ইচ্ছা করছে কিনা। যদি আপনি খুব ভালো বলতে শিখে গেছেন বা প্রেজেন্টেশন ভালো দিচ্ছেন, তাহলে কনফিডেন্স চলে এলো, ইয়েস আই ক্যান ডু। আর যদি সেরকম প্রেজেন্টেশন শুনে নিজে স্যাটিসফাই না হন, তাহলে অটোমেটিকলি আপনার শেখার এখন অনেক কিছু বাকি আছে, যেখানে আবার আপনাকে শিখতে হবে। সো এই জিনিসগুলো খুব দরকার। অ্যান্ড পার্সোনাল প্রোগ্রেসের কথা যদি বলি, জাস্ট একটা জিনিসই করবেন, বাড়িতে গিয়ে আজকে প্র্যাকটিস করতে পারেন, মিটিং এর পরে আয়নার সামনে দাঁড়াবেন অ্যান্ড আস্ক ইয়োরসেলফ কি আমি যদি আমার লাইফের আমি মেন্টর হতাম, আমার লাইফে আমি নিজে যদি আমার মেন্টর হতাম, তাহলে কি ওই সামনে যে আয়না যে লোকটা দাঁড়িয়েছে তাকে কি মেন্টর হিসেবে মানতাম? যখন এই প্রশ্নটা করবেন আয়নার সামনে নিজে নিজেকে, তখন দেখবেন প্রচুর নেগেটিভ নাম্বার উঠে এসছে, নেগেটিভ রিজনস উঠে এসছে। ওই রিজনস গুলো নোট ডাউন করে সেটার উপর কাজ করা শুরু করুন। যদি আপনি নিজে নিজের মেন্টর না হতে পারেন, তাহলে আদার্স টিম মেম্বার আপনাকে মেন্টরশিপের জায়গাতে রাখবে কি করে? তো দেখবেন নিজের নেগেটিভ গুলো যদি বুঝতে না পারেন, যে আমার নেগেটিভ কি বুঝতে পারছি না, আয়নার সামনে দাঁড়িয়ে একটাই কথা জিজ্ঞাসা করবেন। সাপোজ আই এম তন্ময় ঘোষ, আমি আয়নার সামনে দাঁড়ালাম এবং তন্ময় ঘোষ, সেই আয়না তন্ময় ঘোষকে জিজ্ঞাসা করছে যে হে ইউ, তুমি কি তন্ময় ঘোষের মেন্টর মানবে তন্ময় ঘোষকে? এটা যখনই আমি আয়নাকে প্রশ্ন করব, আয়না আমাকে অনেকগুলো অ্যান্সার দিয়ে দেবে যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ তন্ময়। যেটা পজিটিভ পেলাম ভেরি গুড, আর যেটা নেগেটিভ পেলাম আমার কাজ তো সেই নেগেটিভের উপরে কাজ করা, দ্যাটস অল। এই জিনিসটা আমি যদি করতে পারি অটোমেটিক্যালি আই থিঙ্ক পার্সোনাল প্রোগ্রেস অ্যান্ড অটোমেটিকলি আমরা বিজনেসটা ভালো করে করতে পারবো। এইটুকুই যা, এগুলোর উপরে আমাদের কাজ করতে হবে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট স্টার্টিং। তো এবার আমরা মূল বিষয়ে চলে যাব। এবারে আমরা এগ্রিকালচার কিভাবে, মানে এগ্রিকালচারে ট্রেনিং নেব, প্লাস ওটা কিভাবে ইউজ করব সেটার উপরে চলে যাব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আমরা মিটিং স্টার্ট করছি। গুড মোদিকার মর্নিং টু অল অফ ইউ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সুশোভাদি একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। ইয়েস আই নো কলকাতার অবস্থা খুবই খারাপ, যেমন আপনার তোমার বিশেষ করে তোমার টিমের, কারণ তোমার টিম ম্যাক্সিমাম মেদিনীপুর, কন্টাই, দীঘার ওই সাইডটাতে প্রচন্ড ডিস্টার্ব হয়ে আছে। এন্ড কলকাতাতে অনেক জায়গাতে এখনো নেটওয়ার্কের অনেক ইস্যু, ইভেন তোমার বলাও আমার অনেক শুনতে অসুবিধা হচ্ছে নেটওয়ার্কের ইস্যুর জন্য। সো আমি বুঝতে পারছি যে একটা বিশাল বড় চ্যালেঞ্জের মধ্যে আছি আমরা। বাট আমরা ফার্স্ট আমরা যেটা শুরু করব, কিসের উপর শুরু করা যায়? চায়ের উপরে নাকি? প্রথমে যদি আমরা এগ্রিকালচারের প্রোডাক্ট গুলো নিয়ে জিস্ট করে ছোট করে শুনে নিই তাহলে ভালো হবে, তারপরে চাষের উপরে চলে যাব। ওকে ওকে, থ্যাংক ইউ। সো এগ্রিকালচার প্রোডাক্ট, এগ্রিকালচার বলতে আমাদের তিন ধরনের প্রোডাক্ট ছিল, এখন আরেকটা প্রোডাক্ট আমাদের পোর্টফোলিওতে এসছে। সো সেই চারটে প্রোডাক্ট আমরা জানি, একটা হলো অ্যাক্টিভিটি, একটা অ্যাক্টিভিটি গোল্ড, একটা অ্যাক্টিভ জাইম, আর একটা অ্যাক্টিভ ম্যাক্স। এই চারটে প্রোডাক্ট আমাদের পোর্টফোলিওতে আছে, মোদিকার পোর্টফোলিওতে, যেটা এগ্রিকালচার আমরা বেল্টে ব্যবহার করে থাকি। এই যে চারটে প্রোডাক্টের মধ্যে, তার মধ্যে অ্যাক্টিভিটি ছেড়ে যে বাকি তিনটে প্রোডাক্ট আছে, যেমন অ্যাক্টিভিটি গোল্ড, অ্যাক্টিভ জাইম অ্যান্ড অ্যাক্টিভ ম্যাক্স, এই তিনটে প্রোডাক্ট আমাদের টোটালি কিন্তু অর্গানিক, বিকজ ভেজিটেবল সারফেস টেন্স থেকে তৈরি করা হয় এটা। এন্ড তার সাথে সাথে আমাদের এই প্রোডাক্টটা জৈবিক প্রোডাক্ট আমরা এক কথায় বলতে পারি। এন্ড আরেকটা আমাদের প্রোডাক্ট আছে যেটা হলো অ্যাক্টিভেটি, যেটা আমরা অর্গানিক বলবো না এটা, বাট মাথায় রাখতে হবে এর মধ্যে, মাথায় রাখতে হবে এটা যে অ্যাক্টিভিটির মধ্যে যেই কেমিক্যাল প্রসেসের মাধ্যমে এটাকে বানানো হয়েছে সেটা কিন্তু আমাদের গাছের জন্য কোনো হার্মফুল নয়। তো গাছের কোনো ক্ষতি কিন্তু আমাদের অ্যাক্টিভিটি করে না। সো অ্যাক্টিভিটি আমাদের কোনো রকম ভাবে গাছের ক্ষতি করে না। বাট হ্যাঁ, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই দুটো প্রোডাক্ট বা এই চারটে যে প্রোডাক্ট গুলো, চারটে প্রোডাক্টে ইউজেস কোথায় কোথায় কিরকম ভাবে করবো।
অ্যাক্টিভিটি আর অ্যাক্টিভিটি গোল্ড, যদি দুটোর মধ্যে বলেন বেস্ট প্রোডাক্ট কোনটা, আমি সাজেস্ট করি সবসময় অ্যাক্টিভিটি গোল্ড। আর অ্যাক্টিভ জাইম এবং অ্যাক্টিভ ম্যাক্স এর মধ্যে যদি বলেন সব থেকে বেস্ট কোনটা, আমি সবসময় সাজেস্ট করবো অ্যাক্টিভ ম্যাক্স। তা বলে অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভ ম্যাক্স দুটো কিন্তু খারাপ প্রোডাক্ট নয়, দুটোই কিন্তু ভীষণ রকম ভাবে ভালো প্রোডাক্ট। বাট যদি কারো ওপিনিয়ন যদি আমার কাছে চান, তাহলে আমি অতি অবশ্যই বলবো অ্যাক্টিভ গোল্ড এন্ড অ্যাক্টিভ ম্যাক্স আপনি ব্যবহার করতে পারেন। দুটো ব্যবহার করার ডিফারেন্স, প্রথমে আমি অ্যাক্টিভিটি নিয়ে বলে নিই কিছু কথা, তারপর আমরা অ্যাক্টিভ জাইম এবং অ্যাক্টিভ ম্যাক্স নিয়ে কথা বলবো। আমরা অ্যাক্টিভিটি যে প্রোডাক্টটা আছে, দিস ইজ দ্য প্রোডাক্ট যেটা আমাদের অ্যাক্টিভেটর, ওয়েটারার আর স্প্রেডার হিসেবে কাজ করে। আমাদের অ্যাক্টিভিটির মেইন যেটা কাজ, যার সাথেই মানে প্রথম কথা অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটি গোল্ডের নিজস্ব কোনো কিন্তু ক্ষমতা নেই, যার জন্য এটাকে আমরা যার সাথেই মেশাই তার ক্ষমতাটাকে বাড়িয়ে দেওয়া হলো অ্যাক্টিভিটির মেইন কাজ। যার জন্য আমরা যদি জলের সাথে মেশাই জলের ক্ষমতাটাকে বাড়াই, যদি সারের সাথে মেশাই সারের ক্ষমতাটাকে বাড়াই, যদি আমরা ওষুধের সাথে মেশাই তাহলে ওষুধের ক্ষমতাটাকে বাড়াই কিন্তু অ্যাক্টিভিটি। আচ্ছা, হিন্দিতে কোনো অসুবিধা নেই? বাংলাতে ঠিক আছে না হিন্দিতে শুরু করব? বেঙ্গলি ঠিক আছে? মিক্স আপ হলেই ঠিক আছে, মিশিয়ে বলো, মানে হিন্দি বললেও অসুবিধা নেই কোনো। ओके ओके दीदी, ओके। सो एक्टिविटी जो है हम लोगों का, वो एक्टिवेटर, वेटरर और स्प्रेडर हिसाब से काम होता है, काम करता है। इसका खुद का कोई पावर नहीं होता है, जिसका साथ इसको मिलाते हैं उसका स्ट्रेंथ को बढ़ाता है। अब एक्टिवेटर हिसाब से अगर हम जानने का कोशिश करें कि एक्टिवेटर हिसाब से कैसे काम करता है, थोड़ा सा मैं साइंस पे घुसूंगा। पानी जो होता है नॉर्मली जमीन पे जब भी हम लोग पानी देते हैं ना, पानी का एक बॉन्डिंग होता है, एक मतलब क्या बोलता है, जब भी पानी देखना कहीं पे हम लोग देते हैं, उस पानी का ये होता है कि वहां पे जाके बिंदु आकार में जम जाना, वो पेट्रोल या डीजल ज्यादा फैल नहीं जाता है। और जे जले पानी को जब भी हम लोग डालते हैं कहीं पे, उसका आकार एक धारण करता है, वो बूंद जैसा, मतलब उसका एक बॉन्डिंग होता है। उसी बॉन्डिंग को एक्टिविटी जब भी उस पानी का साथ घुलता है, मिलता है, तब उस बॉन्डिंग को ब्रेक करता है। বাংলা মিশিয়ে কি করে বলবো আমি? বাংলা হিন্দি দুটোই শুনতে হবে, কখনো বাংলা কখনো হিন্দি। মশলা মুড়ি তো করতে পারি না আমি ম্যাডাম, একদমই না। এটা মশলা মুড়ি হচ্ছে গুরু, ফ্যান্টাস্টিক, দুর্দান্ত মশলা মুড়ি হচ্ছে। একদম মশলা মুড়িই তো হচ্ছে, ঠিক তাই না দিদি বলো? একদম ফ্যান্টাস্টিক হচ্ছে, ঠিক ঠিক, ওকে, খুব সুন্দর হচ্ছে, বলো। সো অ্যাক্টিভিটি, আচ্ছা বাংলাতে বলছি আবার মাঝে মাঝে হিন্দিতে চলে যাব। সো অ্যাক্টিভিটি যেটা, যখনই আমরা অ্যাক্টিভিটিকে কোথাও দেওয়া, জলকে যখনই কোথাও ঢালার চেষ্টা করি না, দেখবেন একটু বেশি যদি জল দিই, সাপোজ এক্সাম্পল যদি এক গ্লাসের মধ্যে আপনি কিছুটা জল, হাফ গ্লাস যদি জল দিয়ে দেন, দেখবেন হয়তো বড় একটা স্প্রেড করতে পারে জলটা, কিন্তু দেখবেন মানে উঁচু উঁচু হয়ে একটা বুঁদের মতোই, কিন্তু বড় বুঁদের মতোই তৈরি হয়েছে, একটা ফোঁটার মতো কিন্তু তৈরি হয়। এমন হয় না যে তেলের মতো জল মানে সিমেন্টের মধ্যে ছড়িয়ে গেল, তা নয়, ও কিন্তু একটা উঁচু টাইপের জলের একটা ইয়ে তৈরি করে, কিন্তু মানে এক ফোঁটার মতো একটা কিন্তু সিচুয়েশন তৈরি করে। তো জল, যেহেতু জলের মধ্যে একটা বন্ডিং আছে, অ্যাক্টিভিটি যখনই জলের সাথে মেশানো হয় সে বন্ডিংটাকে ব্রেক করে, আর যখনই অ্যাক্টিভিটি ওই বন্ডিংটাকে ব্রেক করে আর সেই জলটা যখন মাটির মধ্যে দেওয়া হয়, তখন ইজিলি ওই মাটির মধ্যে জলটা ঢুকে মাটির লেয়ারে নরমালি যে পদ্ধতিতে আমরা সেচ করি তাতে যতটা পরিমাণ জল যায় তার থেকে বেশি এরিয়ার বা বেশি ডেপথ অবধি জলে যেহেতু বন্ডিংটা ব্রেক করছে ভেতর অবধি পৌঁছাতে সাহায্য করে। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। যার জন্য নর্মাল সিচুয়েশনে আমরা যদি জল সেচ করা হয়, জল দেখবেন বয়ে চলে যায় বা জল
সূর্যের তাপের জন্য জল বাষ্পীভূত হয়, বাট যখন আমরা অ্যাক্টিভিটির সাথে সেচ করি সেই ক্ষেত্রে কিন্তু জলে নর্মালি মাটির নিচে যতটা জল যায় তার থেকে বেশি লেয়ার অবধি মাটিটাকে ভিজাতে সাহায্য করে। আর মাটি যখন নিচে অবধি বেশি লেয়ার অবধি ভিজতে সাহায্য করে তখন সেই জমিটা নর্মাল প্রসেসে যতদিন ভিজা থাকে তার থেকে বেশি ভেজা থাকে অ্যাক্টিভিটির সাথে যদি সেচ করা হয়। ব্যবহার কতটা হবে? 160 থেকে 200 ml অবধি বালি, মাটি, ছাই, কাঠগুড়ি যে কোনো শুকনো জিনিসের সাথে সেচের আগে আপনি জমিতে ছড়িয়ে দিতে পারেন, ছড়িয়ে দেওয়ার পর সেচ দিতে পারেন, বা যদি আপনার সেচ হয়ে গিয়ে থাকে, ইরিগেশন হয়ে গিয়ে থাকে, সেই ক্ষেত্রে ওই ইরিগেশনের পর ওই জল কাদার উপরেও আপনি ছড়াতে পারেন। কতটা জমির উপরে? 1 একর জমির উপরে 160 to 200 ml অ্যাক্টিভেটটিকে আমরা বালি, মাটি, ছাই, উডেন ডাস্ট যে কোনো জিনিসের সাথে মিশিয়ে আমরা ছড়িয়ে দিতে পারি, যার ফলে আপনার জল কিন্তু জমির তলা অবধি বা ভেতর অবধি 3-4টে লেয়ার অবধি পৌঁছে যেতে সাহায্য করে, যাতে একটা জমিতে আগে যদি মানে 1 সপ্তাহ জল থাকতো, অ্যাক্টিভিটির সাথে সেচ করলে সেই জমিটা কিন্তু 10 থেকে 12 দিন মাটিটা ভিজে থাকতে সাহায্য করে। সো এটা হলো অ্যাক্টিভেটরের কাজ। ওয়েটারার মিন্স ভিজিয়ে রাখার সাহায্য। একটা হলো স্প্রেড আপনার মানে স্প্রেডার ওয়েটারার হিসাবে কাজ করে, মানে ভিজিয়ে রাখতে সাহায্য করে। যখনই জল দিচ্ছি, যেটা একটু আগে বললাম যে অ্যাক্টিভেটর মানে জলটাকে অ্যাক্টিভলি কাজ করতে সাহায্য করে। সারের সাথে মেশালে সারের পাওয়ার বাড়ায়, ওষুধের সাথে মেশালে ওষুধের পাওয়ার বাড়ায়। যেহেতু অ্যাক্টিভিটির নিজস্ব কোনো ক্ষমতা নেই, সেটার পাওয়ারটাকে বাড়ানোর কাজ। অ্যাক্টিভ ওয়েটার মানে মাটির ডেপথ অবধি জলটাকে নিয়ে গিয়ে মাটিটাকে ভিজিয়ে রাখতে সাহায্য করে, ওয়েটারের কাজ করে যাতে বেশি দিন অবধি মাটিটা স্যাঁতস্যাঁতে থাকে। আর 3 নম্বর হলো স্প্রেডার হিসেবে কাজ করে, ছড়িয়ে যেতে সাহায্য করে। যে আপনি ওষুধ বলুন, সে সার বলুন, সে শেকড় বলুন, যাই থাকে একটা জমিতে, একটা গাছের মধ্যে ইকুয়ালি ওষুধকে সুন্দরভাবে ছড়িয়ে যেতে সাহায্য করে, শেকড়কে স্প্রেড করতে সাহায্য করে, দূর দূর অব্দি নিয়ে যেতে সাহায্য করে, এবং যেই সারই অ্যাপ্লাই করা হয় সে সারের অ্যাপ্লিকেশনটাকে প্রপারলি জমির মধ্যে স্প্রেড করতে সাহায্য করায় আমাদের অ্যাক্টিভিটি। এমন নয় যে সার দিলেন একটা জায়গায় জমে আছে। অ্যাক্টিভিটির কাজ সারটাকে সুন্দরভাবে জমির মধ্যে ছড়িয়ে দেওয়া, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে আমাদের অ্যাক্টিভিটি। সো অ্যাক্টিভিটি আমাদের মেইনলি অ্যাক্টিভেটর, ওয়েটারার আর স্প্রেডার হিসেবে কাজ করি। যখন আমরা সেচ করব তখন পার একর প্রতি 160 থেকে 200 ml অ্যাক্টিভিটি আমরা মিশিয়ে আমরা স্প্রেড করব। করার পর আমরা যখনই লাঙল, পাওয়ার টেলার, রোটার চালানোর পর যখন চাষ দিলাম, সেই চাষ করা এবং অ্যাক্টিভিটি দেওয়ার মধ্যে মিনিমাম 12 থেকে 24 ঘন্টার যেন একটা গ্যাপ থাকে। 48 ঘন্টা হলে আরো ভালো হয়। বাট অ্যাক্টিভিটি দেওয়া মানে আপনি যখন লাঙল করছেন আর যখন চাষ রোপণ করছেন, এর মধ্যে ইন বিটুইন 12 থেকে 48 ঘন্টার একটা গ্যাপ হওয়া খুব দরকার, যাতে অ্যাক্টিভিটি সুন্দরভাবে জমির মধ্যে মিশে যায়। 2 নম্বর সব থেকে প্রবলেমের জায়গা, যদি একটা চাষি ভাইকে জিজ্ঞাসা করা হয় যে আজকের ডেটে চাষ করে যেই সুবিধা হয় আর আগে চাষ করে যে সুবিধা হতো, দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? তো চাষিরা এক কথায়, কিষাণ ভাইরা এক কথায় বলে যে আমরা আগে চাষ করে বেশি আনন্দ পেতাম, আজকে ডেটে চাষ করে অতটা আনন্দ পাই না। কেন? বিকজ আগে আমাদের খরচা অনেক কম হতো, আমাদের প্রোডাকশন অনেক বেশি হতো, জমির অর্গানিক কন্ডিশন অনেক বেটার ছিল, আগে এত রোগ বা পোকামাকড়ের উপদ্রব ছিল না। আমরা কি জানতাম যে আমরা করোনার মতো রোগের জন্য ঘরে ঢুকে বসে থাকতে হবে? আমরা কি জানতাম একটা সময় যে এইডস নামে কোনো একটা রোগ আমাদের জীবনে আসবে? আমরা এগুলো জানতাম না। তো আমাদের জীবনে যেমন নতুন নতুন রোগ আসছে, তেমনি গাছের ক্ষেত্রেও নতুন নতুন রোগ কিন্তু আসছে, যার ফলে কি হয় আমাদের গাছের মধ্যে যেহেতু নতুন নতুন রোগ আসছে, যার জন্য চাষি ভাইয়ের অনেক ক্ষতি হয়। যার জন্য চাষি ভাইরা সব সময় বলে
যে আমাদের আগের চাষের প্রসেস অনেক ভালো ছিল, এখন অনেক খরচার জায়গা বেড়ে গেছে। তো অ্যাক্টিভিটি যদি আমরা ব্যবহার করি তাহলে প্রথম কথা আমাদের প্রোডাকশন অনেকটা বাড়তে সাহায্য করবে, আমাদের জমি অনেকটা উর্বর করতে সাহায্য করবে, এন্ড সব থেকে বড় জিনিস যেটা আমাদের খরচা কমাতে সাহায্য করবে। সো আমাদের অ্যাক্টিভিটির ক্ষেত্রে যদি আপনার रोग বা पोकामाकड़ जाएगा तो जी जाए, देखिएगा मैक्सिमम टाइम में जो प्रॉब्लम होता है वो होता है ये कि हम लोग बहुत सारा रोग बोलिए या बहुत सारा कीड़ा मकोड़ा हम लोग का जमीन पे या गाछ को खाने के लिए आ जाता है, तो उसको मारने के लिए हम लोग कुछ दवाई का इस्तेमाल करते हैं जो बहुत पॉइजनस होता है, जिस पॉइजन को खाने से आदमी भी मर जाता है, जो पॉइजन को खाने से आदमी भी मर जाता है। लेकिन वो पॉइजन को हम लोग इस्तेमाल करते गाछ में बहुत सारा रोग के लिए, बहुत सारा आपका जीवाणु के लिए बोलिए या कीड़ों मकोड़े के लिए बोलिए, उसको उस दवाई को इस्तेमाल किया जाता है। लेकिन उस दवाई को इस्तेमाल करने से हम लोगों का मतलब जो चाष होता है उसमें बहुत प्रॉब्लम दिक्कत आता है। किस टाइप का? पहला चीज थोड़ा साइंस में हम घुस जाते हैं कि इनडायरेक्टली कैसे करके ये हम लोगों का गाछ को खराब करता है। फर्स्ट ऑफ ऑल गाछ पे जब भी हम लोग स्प्रे करते हैं, पहले मैंने बताया कि पानी का साथ एक्टिविटी जब भी मिलता है तो पानी का जो डेंसिटी है, যে ঘনত্ব থাকে সেটা কিন্তু ব্রেক করে দেয়, डेंसिटी होता है उसको ब्रेक कर देता है, लाइट कर देता है। तो वैसे ही जब भी हम लोग एक्टिविटी को बिना इस्तेमाल किए उस दवाई को हम लोग गाछ पे छिड़काव करते हैं, स्प्रे करते हैं, उसका मतलब पकड़ लीजिए 40% दवाई पत्ता का ऊपर रहता है या गाछ पे काम में आता है, बाकी 60% दवाई जो है चू के गिर जाता है जमीन पे। अब बोलोगे कैसे होता है तन्मय जी? मैं बताऊंगा कि आप अगर धान का पत्ता देखे, धान का पत्ता क्या होता है? बहुत पतला होता है। और दूसरा चीज है धान का पत्ता का ऊपर सादा सादा छोटा छोटा कांटा कांटा जैसा रहता है। आप वहां पे अगर स्प्रे करोगे कोई भी कीमत पे धान का पत्ता को आप भिगा नहीं सकते हो, आप गेहूं का पत्ता को भिगा नहीं सकते हो, आप कोचू अगर आप उसको हिंदी में क्या बोलते हैं पता नहीं, कोचू गाछ को आप किसी भी हालत पे आप भिगा नहीं सकते, उसको कोई भी कीमत पे भीगेगा नहीं। हम लोग मन के शांति के लिए हम लोग ज्यादा से ज्यादा छिड़काव करते दवाई का, ज्यादा से ज्यादा उसको इस्तेमाल करते दवाई का, ताकि मेरा गाछ रोग से मुक्त हो पाए। लेकिन 60% दवाई गिर जाने का वजह से पहला बात है कि 60% दवाई गिर जाता है, रहता कितना परसेंट है? 40%। उस 40% का ऊपर जब भी धूप गिरता है उस धूप का टेम्परेचर के वजह से, धूप का टेम्परेचर की वजह से उस दवाई का जो स्ट्रेंथ होता है, जो पावर होता है, वो भी आस्ते आस्ते लूज हो जाता है, उसका भी स्ट्रेंथ कम हो जाता है। हेलो तन्मय, একটু আওয়াজ হচ্ছে। हाँ थैंक यू, बात मत कीजिए, डिस्टर्ब हो रहा है प्लीज। ছিল বলে আমি মিউট করেছি, তুমি নিজেকে আনমিউট করে নাও, দিয়ে আমি কথা করে বলো। নিয়েছি, थैंक यू। ओके ओके। सो जब भी हम लोग दवाई को इस्तेमाल करते हैं उसका 60% दवाई मिट्टी पे गिर जाता है। मिट्टी पे जब गिर जाएगा, अब मैं थोड़ा सा साइंस पे जाता हूँ, आप पकड़ लो जो दवाई पॉइजनस है, जो दवाई पॉइजनस है उस दवाई को आप अगर मिट्टी में जाएगा तो मिट्टी में जाने के बाद वहां पे बहुत सारा गुड बैक्टीरिया होता है, बहुत सारा उसको क्या बोलते हैं केचुआ, যেটাকে বাংলাতে কেঁচো বলা হয়, कुछ रैट्स रहता है जमीन पे। जो लोग मिट्टी का नीचे घूमता है, मिट्टी का नीचे रहता है मतलब उन लोगों का ऑक्सीजन सर्कुलेशन प्रोसेस चलते रहता है, वो लोग ऑक्सीजन लेता है, मतलब मिट्टी का नीचे भी ऑक्सीजन का डेफिशिएंसी नहीं होता है। अब एक ऑक्सीजन का डेफिशिएंसी नहीं होगा तो आपका गाछ के लिए वो लेकिन बहुत सही माना जाएगा।
गाछ के लिए जब सही माना जाएगा तो गाछ में कभी न्यूट्रिशंस गैप नहीं आएगा और गाछ अच्छे से खुद का जो प्रोडक्शन है वो बेहतर तरीके से कर पाएगा। तो जिसके लिए हम लोग को बहुत जरूरी है कि जब भी हम लोग दवाई का इस्तेमाल करें, ऐसा कुछ उसका साथ इस्तेमाल करें तो 100% दवाई को काम में लेके आ पाए। इसके लिए आज का डेट में किसान भाई लोग देखना गम का इस्तेमाल करता है, जेटा हमरा बांग्लाते बोली आठा। सो गम का इस्तेमाल करता है बोल के उस टाइम में गम का इस्तेमाल होगा, मतलब पानी का साथ जैसे गम मिलेगा तब भी क्या होगा, जो पानी है मोटा हो जाता है। अब मोटा होने से क्या होता है, पत्ता का ऊपर एक लेयर बना देता है। তন্ময় সাউন্ড আসছে না, আনমিউট করতে হবে ম্যাম। আমি হোস্ট করেছি, এখন আমি যে আনমিউট করে নিজেকে, না আমি তন্ময়কে হোস্ট করিয়েছি। ओके सो जो बोलने का मैं कोशिश कर रहा था कि जब भी हम लोग दवाई को इसको इस्तेमाल करते हैं, दवाई क्या होता है मिट्टी में गिर जाता है, जिससे बहुत सारा जमीन पे जो गुड बैक्टीरिया होता है, केचुआ होता है, वो सब मर जाता है, जिससे ऑक्सीजन सर्कुलेशन कम हो जाता है। हम लोग के एक्टिविटी जब इस्तेमाल करेंगे, पानी का बॉन्डिंग तो एक पहला चीज है, पानी का बॉन्डिंग ब्रेक होता है। थोड़ा सा स्प्रे करने से पत्ता को पूरा भिगा देता है, और पत्ता का ऊपर जब भीग जाता है थोड़ा सा स्प्रे में ही आपका ज्यादा से ज्यादा एरिया को आप कवर कर सकते हो। इससे दूसरा फायदा ये है कि आपका दवाई का प्रयोग भी कम हो रहा है, और दवा का प्रयोग कम हो रहा है मतलब आपका जमीन में जो ज्यादा से ज्यादा दवाई इस्तेमाल करने से क्या होता है, हम लोग का तबीयत के लिए सही नहीं होता है। और दूसरा चीज, एक किसान भाई का ज्यादा पैसा वेस्ट होता है। तो एक्टिविटी जैसे ही ड्रम हिसाब से हम लोग मिलाएंगे तभी क्या होगा, आपका दवाई को थोड़ा सा क्वांटिटी में ही ज्यादा से ज्यादा एरिया को आप कवर कर पाओगे, और जैसे ही दवाई से आप एरिया को कवर कर पाओगे, आपको थोड़ा सा दवाई में ही आपका काम बन जाएगा, और ऐसा भी कम लगेगा किसान भाई का। प्रयोग कितना करना है, 16 লিটার যদি ড্রাম হয়, 16 লিটার ড্রামেতে আমাকে ইউজ করতে হবে 5 ml 5 ml অ্যাক্টিভিটি 16 লিটার ড্রামেতে আপনি ম্যাক্সিমাম 7 ml অবধি যেতে পারেন। তো মিনিমাম 5 ml ম্যাক্সিমাম 7 ml অবধি আমরা ইউজ করতে পারি এক ড্রাম ওষুধের মধ্যে। সো আমরা যখনই ওষুধের মধ্যে অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে দেখা হবে 5 ml এর মাধ্যমে আমি যখন স্প্রে করছি, 1 একর জমিতে আগে যদি 12 ড্রাম ওষুধ লাগতো, এখন 1 একর জমিতে আপনার 9 ড্রামেতেই কাজ হবে, বিকজ জলের বন্ডিংটাকে ব্রেক করে দিচ্ছে অ্যাক্টিভিটি। সাথে পাতার উপরে যেহেতু তেলের উপর একটা লেয়ার ফেলে দেয় অ্যাক্টিভিটি, যার জন্য গাম যেমন পত্ররন্ধ্রকে বুঝিয়ে দেয়, এবং পত্ররন্ধ্র যদি গাম দিয়ে বুঝে যায় তো ফটোসিনথেসিস হয় না, সালোক সংশ্লেষ হয় না। সালোক সংশ্লেষ যদি না হয়, গাছ খাবার প্রোডাকশন করতে পারে না। খাবার প্রোডাকশন যদি না হয়, গাছের নিউট্রিশনস গ্যাপ দেখা যায়। তো যখন আমরা অ্যাক্টিভিটির সাথে মেশাবো, তখন এই গামের ফলে যে গাছের ক্ষতি হচ্ছে, সেই গামের ক্ষতিটা হবে না, তার সাথে সাথে পাতার উপরে কিন্তু ওষুধটা সুন্দরভাবে ছড়িয়ে দেবে। প্লাস সেকেন্ড একটা প্লাস পয়েন্ট বলে রাখি, যেটা আপনাকে হয়তো জানি না কোথাও শুনেছি কিনা, বাট আমরা পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা বলে, আমরা যখন পাতার উপরে স্প্রে করি, এক্সেসিভ
যে জলটা থাকে, যে ওষুধটা থাকে নর্মালি গড়িয়ে মাটিতে পড়ে, বাট অ্যাক্টিভিটির সাথে যখন স্প্রে করি আমরা, তখন অ্যাক্টিভিটি ট্রাই করে সে ওষুধটাকে মাটিতে না পড়িয়ে পাতার তলাতে নিয়ে যাওয়ার ফলে জমির মধ্যে গড়িয়ে পড়ার চান্সেসটা অনেক কমে যায় অ্যাক্টিভিটির মাধ্যমে স্প্রে করলে। সো দিস ইজ সেকেন্ড বেনিফিট। এন্ড থার্ড যেটা হলো আমাদের আরেকটা মোটা খরচার জায়গা। মোটা খরচার জায়গা আমরা যদি বলি, সে মোটা খরচার জায়গাটা হলো আমাদের সারের ক্ষেত্রে, যেটার মধ্যে মেন আমাদের নাইট্রোজেন, ফসফরাস, পটাশ থাকে। নাইট্রোজেন, ফসফরাস আর পটাশ, সে ইউরিয়া বলুন, ডিএপি বলুন, 10-26-26 বলুন, যে কোনো ক্ষেত্রেই আমাদের নাইট্রোজেন, ফসফেট আর পটাশের ব্যবহার আমরা করে থাকি। এবার নাইট্রোজেন, ফসফেট আর পটাশ যখন আমরা ব্যবহার করি, তার মধ্যে কোনো সারের মধ্যে নাইট্রোজেন বেশি থাকে, কোনোটার মধ্যে পটাশের পরিমাণ বেশি থাকে, কোনোটার মধ্যে ফসফেটের পরিমাণ বেশি থাকে। যদি ইউরিয়া চলে যান 46% নাইট্রোজেন পাবেন, যদি ডিএপি তে চলে যান 16% নাইট্রোজেন পাবেন, যদি আপনি 10-26-26 চলে যান 10% নাইট্রোজেন পাবেন। আপনি প্রত্যেক সারের উপর ডিপেন্ড করছে সেই সারের মধ্যে কতটা নাইট্রোজেন আপনার আছে। তো নাইট্রোজেন, ফসফেট আর পটাশ মিশ্রিত আমরা সারই নর্মালি গাছকে দিয়ে থাকি। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, যেই সার জমিতে ব্যবহার হয় তার 30% সার জমি নিতে পারে না, সেটা ওই 3 থেকে 4 ইঞ্চি বা 5 ইঞ্চির মধ্যে জমির মধ্যে রয়ে যায়, বাকিটা জমি নিতে পারে নিজের প্রোডাকশনের জন্য। সো আমাদের অ্যাক্টিভিটির কাজ যেটা, সেটা হলো সারের পার্সেন্টে, প্রথমে যেটা বললাম অ্যাক্টিভনেস বাড়িয়ে দেয়। আপনি যদি চান 30% সার কমাতে পারেন, সেই 30% গ্যাপটা কিন্তু অ্যাক্টিভিটি কভার করবে। এক্সাম্পল, যদি 1 বিঘা জমিতে আপনি 100 কেজি সার দিচ্ছেন, আপনি যদি চান সেক্ষেত্রে 70 কেজি সার দিতে পারেন। তার সাথে যদি অ্যাক্টিভিটি মেশান, এই যে 30 কেজি সার আপনি দিলেন না, এই 30 কেজি সারের যে গ্যাপটা, এটা কিন্তু অ্যাক্টিভিটি কভার আপ করবে। বিকজ অ্যাক্টিভিটি যার সাথে মেশানো হয় তার অ্যাক্টিভনেসটাকে বাড়িয়ে দেওয়া হলো আমাদের অ্যাক্টিভিটির মেন কাজ। সো অ্যাক্টিভিটি ব্যবহার করব কি করে? অ্যাজ এন এক্সাম্পল, যদি আপনার 1 বিঘে জমিতে যে কোনো চাষ করতে মিনিমাম 100 কেজি সার লাগে, সো আপনার 1 একর চাষ করতে মিনিমাম আপনার 300 কেজি সার ব্যবহার হবেই হবে। সো 300 কেজি সার যদি ব্যবহার হয়, আর সেই সারের সাথে যদি অ্যাক্টিভিটিকে আমরা মিক্স আপ করি, তাহলে ওই 30% সার আপনি কমিয়ে দিন যদি আপনি চান। মানে 300 কেজি থেকে 30% সার যদি কমে গেল, তার মানে আমার থাকলো কত? 210 কিলো সার। আর 210 কিলো সারের সাথে অ্যাক্টিভিটি কতটা ইউজ হবে? পার কেজি হিসাবে, পার কিলো ওয়েট হিসাবে আপনার 5 ml করে অ্যাক্টিভিটি ইউজ করা হবে। মানে 210 কেজি সারের সাথে 1050 ml অ্যাক্টিভিটি আপনি ইউজ করতে পারেন। আর এদিকে পয়সা কত একটা চাষি ভাইয়ের বাঁচবে? 30 কেজি যদি 1 বিঘাতে বাঁচে, তাহলে 3 বিঘাতে মানে 1 একরে বাঁচবে 90 কেজি। 90 কেজি সার মানে যদি 30 টাকা করে ডিএপির কস্ট হয়, তাহলে 90 × 30 2700 টাকার সার একটা চাষি ভাইয়ের বাঁচতে পারে। আর যার এগেনস্টে 1050 ml অ্যাক্টিভিটি হয়তো ব্যবহার হবে, ওই 210 কিলো সারের সাথে যার কস্টিং 1100 টাকার বেশি আসবে না। এক্ষেত্রে যদি দেখি, তাহলে আমরা কিন্তু অ্যাক্টিভিটি ব্যবহারের ফলে আমরা গেনারের জায়গাতে আছি। আর সেকেন্ড যেটা ফায়দা, সেটা হলো আমরা এতদিন কন্টিনিউয়াসলি যেহেতু খাদ ব্যবহার করে করে জমিটা খারাপ করে দিয়েছিলাম, সেটা আস্তে আস্তে যেহেতু খাদের মানে বা সারের প্রয়োগ দিন দিন কম করছি, অটোমেটিক্যালি অর্গানিক কন্ডিশনে গাছ মানে জমিটা আবার রিটার্ন আসতে শুরু করবে। সো দিস ইজ দ্য বেনিফিট ওভারঅল যেটা আমরা অ্যাক্টিভিটির মাধ্যমে করতে পারি। টোটাল যদি বলেন অ্যাক্টিভিটি আমার প্রয়োগ কতটা হবে, আপনার মোটামুটি সারা চাষের ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেট 2 থেকে কোনো কোনো ক্ষেত্রে 3 বার অবধি আমরা সেচ করি। তো সেক্ষেত্রে আপনি দুবারও যদি সেচ করেন অ্যাপ্রক্সিমেট 400 ml, প্লাস যদি আপনি স্প্রে করছেন, স্প্রের ক্ষেত্রে আপনার 9 ড্রাম নর্মালি স্প্রে লেগে থাকে। মিনিমাম দুবার আমরা স্প্রে করে থাকি,
যদি 9 গ্রাম করে হয় 5 9 45 45 90 ml মানে 100 ml আরো মানে 500 ml। আর এদের ক্ষেত্রে সারের ক্ষেত্রে আমরা 1050 মানে অ্যাপ্রক্সিমেট 1 একর চাষ করতে অ্যাক্টিভেটেড 1.5 লিটার থেকে 1 লিটার 800 ml এর মতো 1 একর জমিতে অ্যাক্টিভেটেড প্রয়োজন পড়ে থাকে। এর ফলে আপনার প্রোডাকশন বাড়বে, এর ফলে আপনার জমি অর্গানিক কন্ডিশনে আসবে, এর ফলে আপনার জমি আরো নরম হালকা ফুরফুরে এবং স্পঞ্জি হবে। এটা হলো আমাদের অ্যাক্টিভিটির মাধ্যমে যদি ব্যবহার করতে পারি এই উপকারগুলো আমরা পেতে পারি। এরপর যদি বলেন যে অ্যাক্টিভিটি, তো এখানে আমরা অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটির গোল্ডের দুটো ডোজেস কিন্তু সেম, কোনো ডিফারেন্স কিছু নয়। এরপর আমরা একটু ফাস্ট চলে যাব অ্যাক্টিভ জাইম বা অ্যাক্টিভ ম্যাক্সে। যদি অ্যাক্টিভ জাইম বা অ্যাক্টিভ ম্যাক্সের কথাতে যাই, যেটার পর আমরা একটু চাষে চলে যাব, কি রকম ভাবে আমরা টি গার্ডেনে কাজ করব, কি করে সবজিতে কাজ করব, কি করে ফলে কাজ করব, কি করে ফ্লাওয়ারের গার্ডেনিং করব, এগুলো সব স্টেপ বাই স্টেপ আমরা জানবো। বাট এই অ্যাক্টিভ ম্যাক্স বা অ্যাক্টিভ জাইম, এই যে দুটো আমাদের গ্রোথ, আমাদের প্ল্যান্ট গ্রোথের যে প্রোডাক্টটা আছে, যেটাকে আমরা বলতে পারি গাছের সাপ্লিমেন্ট। গাছের সাপ্লিমেন্ট আমি এই ক্ষেত্রে কেন বলবো আপনাকে গাছের সাপ্লিমেন্ট আপনাকে এই জন্য বলবো, বিকজ আমরা নর্মালি মোদি কেয়ারের সাথে যুক্ত। আমরা প্রত্যেকে জানি মোদি কেয়ারে একটা প্রোডাক্ট আছে, যেই প্রোডাক্টটা আমাদের মানে হেলদি রাখতে সাহায্য করে, যেই প্রোডাক্টটা হলো আমাদের ওয়েলনেসের সাপ্লিমেন্ট। যদি আপনাকে একটা বোলের মধ্যে আপনাকে সব কটা সাপ্লিমেন্টকে একসাথে গুলে দেওয়া হয় আর আপনি যদি খান, শরীরে আপনার অটোমেটিক্যালি ভালো হবে না খারাপ হবে? আমরা প্রত্যেকে জানি সাপ্লিমেন্ট খাওয়া খুব ভালো। তো আমরা সাপ্লিমেন্ট যদি একসাথে ইনটেক করি কখনোই শরীরে খারাপ কিন্তু হবে না। সেম অ্যাজ আমাদের অ্যাক্টিভ ম্যাক্স বা অ্যাক্টিভ জাইম আমাদের শরীরের জন্য, আমাদের গাছের জন্য আমাদের কাজ করে থাকে। অ্যাক্টিভ জাইম জিনিসটা কি বা অ্যাক্টিভ ম্যাক্স জিনিসটা কি? অ্যাক্টিভ জাইম বা অ্যাক্টিভ ম্যাক্স দুটো কিন্তু অলমোস্ট সেম প্রোডাক্ট, বাট আমি বলবো আরো অ্যাডভান্স এন্ড নতুনত্ব প্রোডাক্ট যদি আমাদের পোর্টফোলিওতে কিছু থাকে, অ্যাডভান্স রিসার্চ প্রোডাক্ট যদি কিছু থেকে থাকে, সেটা হলো আমাদের অ্যাক্টিভ ম্যাক্স। অ্যাক্টিভ ম্যাক্স মাইক্রোবায়োলজি রিসার্চ প্রোডাক্ট, যেটা আপনার ওশিয়ানিক প্ল্যান্ট থেকে তৈরি করা হয়েছে, সামুদ্রিক গাছ থেকে এই অ্যাক্টিভ ম্যাক্সটাকে তৈরি করা হয়েছে। আমাদের অ্যাক্টিভ জাইমও এরকমই সামুদ্রিক গাছ থেকেই তৈরি করা হয়েছে। কিন্তু অ্যাক্টিভ ম্যাক্স এর মধ্যে অ্যাক্টিভ জাইমের তফাৎ হলো এটাই, প্রথম কথা ওশিয়ানিক প্ল্যান্টেশন থেকে অ্যাক্টিভ ম্যাক্স এবং অ্যাক্টিভ জাইম দুটোই তৈরি। বাট অ্যাক্টিভ ম্যাক্স এর মধ্যে অ্যাডভান্সনেস কোথায়? এর মধ্যে অ্যাডভান্স টেকনোলজির ফর্মুলেশন দেওয়া আছে, যেটা স্টিমুলেট করে মেটাবলিজমের জন্য, ম্যাক্সিমাইজ করে প্ল্যান্ট গ্রোথের জন্য, এবং ম্যাক্সিমাম প্রফিট এবং प्रोडक्शने इफेक्ट দিতে সাহায্য করে থাকে আমাদের एक्टिव मैक्स। एक्टिव मैक्स का मेन काम क्या है? जर्मिनेशन के लिए बहुत बढ़िया है, स्ट्रेस लेवल को घटाने में मदद करता है। যদি আপনি ভাবেন যে আমরা বলতে পারি আমাদের প্রাণ আছে, গাছ তো বলতে পারে না গাছের প্রাণ নেই, এটা ভুল ধারণা, বা আমরা সেই ইমোশনসের মাধ্যমে গাছকে কখনো ট্রিট করি না। বাট গাছেরও প্রচন্ড কষ্ট হয়, গাছেরও স্ট্রেস লেভেল প্রচুর হাই থাকে, গাছেরও যখন ওয়েদার চেঞ্জ হয় ওরও কিন্তু মুড সুইং হয়। তো গাছেরও ক্ষেত্রে কিন্তু স্ট্রেস লেভেল কাজ করে, আমাদের অ্যাক্টিভ ম্যাক্স এই স্ট্রেস লেভেলকে কমাতে সাহায্য করে। ফার্টিলাইজারকে এফিসিয়েন্সির সাথে ইউজ করাতে সাহায্য করে, প্রোডাকশনের কোয়ালিটি বাড়াতে সাহায্য করে অ্যাক্টিভ ম্যাক্স, এন্ড জমির যে পোর হেলথ সেটাকে ডেভেলপ করতে সাহায্য করে। আমাদের অ্যাক্টিভ ম্যাক্স যেটা আছে, যেটা আমাদের প্রোডাকশনের ক্ষেত্রে মেইনলি হেল্প করে থাকে কিছু কিছু পার্টে, চারটে স্টেপের মাধ্যমে হেল্প করে। ফার্স্ট, নিউট্রিয়েন্ট ডিমান্ড। দেখবেন গাছের যেমন আমাদের প্রত্যেকের হিউম্যান বডিতে স্টেপ বাই স্টেপস আমাদের যেমন নিউট্রিশনসের ডিমান্ড তৈরি হয়, যেমন আপনি যখন ছোট বাচ্চাদের জন্য 1.2 গ্রাম প্রোটিন আমাদের দরকার, মানে 10 কেজি যদি ওজন হয় 12 গ্রাম প্রোটিন দরকার পড়বে। অ্যাডাল্ট যারা থাকে তাদের ক্ষেত্রে পার কেজিতে পার গ্রাম হিসাবে প্রোটিন দরকার।
প্রেগনেন্ট লেডির ক্ষেত্রে 1.75 গ্রাম প্রোটিনের দরকার। সেই রকমই গাছেরও প্রত্যেক স্টেজেতে নানা রকম ভাবে নিউট্রিয়েন্টের দরকার পড়ে থাকে, আর সব থেকে বেশি নিউট্রিয়েন্টের দরকার পড়ে যখন জার্মেনিয়াম হয়। যখন একটা গাছের জার্মেनियम হচ্ছে, যখন अंकुरोद्गम হচ্ছে, जिस टाइम में जर्मेनियम हो रहा है उस टाइम में 200 से लेके अप टू 500% न्यूट्रिशंस का जरूरत पड़ता है। लेकिन याद रखना है कि गाछ पे एक छोटा से छोटा, जिसको आप इग्नोर कर रहे हो, बहुत छोटा, जिसको आपका मोबाइल न्यूट्रिएंट्स भी बोल सकते हो, एकदम छोटा गैप भी आपका गाछ का प्रोडक्शन में आप मतलब प्रोडक्शन को बढ़ने नहीं दे सकता है। आपका सॉइल का बायो अवेलेबिलिटी को हेल्प करता है हम लोगों का एक्टिव मैक्स। और साथ में देखना, बहुत जमीन पे फ्लड होने से जमीन को खराब हो जाता है, वहां पे प्रोडक्शन नहीं हो पाता है। उस जैसा जमीन में भी एक्टिव मैक्स हेल्प करता है कि आपका उस जमीन पे भी आप गाछ या खेती बाड़ी आप कर पाए। एनवायरमेंटल कंडीशन में अगर कोई चेंजेस आता है तब गाछ का स्ट्रेस लेवल बढ़ जाता है, उस टाइम में भी मदद करता है एक्टिव मैक्स। क्योंकि पकड़ लीजिए आप अभी घर पे हैं, अभी मीटिंग बहुत ध्यान से मीटिंग सुन रहे हो, अभी पकड़ लीजिए अचानक आपका नेट पे बहुत दिक्कत हो रहा है, आप जूम मीटिंग से आ रहे हो जा रहे हो, 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 आपका स्ट्रेस लेवल बढ़ेगा कि नहीं बढ़ेगा? जरूर बढ़ेगा। आप कोई इंपॉर्टेंट काम से निकल रहे हो, अचानक कोई खबर नहीं, सब आसमान सही है, अचानक जोरों से बारिश स्टार्ट हुआ, रुकने का नाम नहीं ले रहा है, आपका स्ट्रेस लेवल बढ़ेगा कि नहीं बढ़ेगा? जरूर बढ़ेगा। तो वैसे ही गाछ में भी जब आपका वेदर का चेंजेस आता है, उस टाइम में गाछ का भी स्ट्रेस लेवल फ्लक्चुएट करता है, उस टाइम में भी हम लोग का एक्टिव मैक्स काम देता है। क्योंकि हम लोग का एक्टिव मैक्स जो टेक्नोलॉजी इस्तेमाल किया गया है, जो एक्टिव जाइम से यूनिक बनाता है, वो है आईनेट टेक्नोलॉजी। आईनेट टेक्नोलॉजी है क्या? आईनेट टेक्नोलॉजी एंडोलाइट न्यूट्रिएंट एनाबलर टेक्नोलॉजी, जिसपे रॉ मटेरियल एस्कोफाइलियम नोडोसाम बोल के, जो हम लोग ओशियनिक प्लांटेशन बोल रहे हैं, इसका नाम है एस्कोफाइलियम नोडोसाम। वो एस्कोफाइलियम नोडोसाम वो रॉ मटेरियल्स है। इसमें कुछ रिसर्च बैक्टीरिया है। रिसर्च बैक्टीरिया बोलने से आप लोगों को समझाने के लिए मैं एग्जांपल दे रहा हूं। पकड़ लीजिए, बहुत कोई बोलता है कि जमीन का नीचे जो बैक्टीरिया है वो दिख नहीं पाते हैं, वो कैसे काम करते समझ में नहीं आता। मेरे को एक बात बताओ, पकड़ लीजिए मतलब जमीन का नीचे कुछ चीज, आप सब्जी हो या जब अच्छा जब हम लोगों का क्रिश्चियन लोगों में या बहुत जन का क्या होता है, जमीन में कवर दिया जाता है, लेकिन उसको अगर 5 साल बाद आप जब खोदोगे, उसको क्या वहां पे वैसे इंटैक्ट मिलेगा? आपको नहीं मिलेगा। आप छोड़ दो, वो सब बात की बात है, आदमी का बात छोड़ देते। एक पोटैटो को, एक आलू को आप अगर जमीन का 2 फीट नीचे अगर गाड़ देते हो और 1 महीना या 1.5 महीना बाद आप उस जमीन को जब खोदोगे, तो पोटैटो क्या वहां पे वही कंडीशन में एज सच मिलेगा? आपको नहीं मिलेगा। मतलब जमीन का नीचे भी कुछ बैक्टीरियल मतलब चेंजेस होते रहता है, और वही कुछ बैक्टीरिया को इस पे इंजेक्ट किया गया है, जिसको रिसर्च बैक्टीरिया बोला जाता है, जो हम लोगों को एक्टिव मैक्स में दिया गया है। माइक्रोबायल मेटाबॉलिक प्रोसेस एक प्रोसेस है, जिसको मैं इन डिटेल्स नहीं जा रहा हूं, शॉर्ट पे समझाऊंगा ताकि आप लोगों को समझ में आए। ये चीज क्या है आपका, जैसे हम लोग कुछ दिन पहले हम लोग का लॉन्च हुआ मस्टर्ड ऑयल, कोल्ड प्रेस एक्सट्रैक्शन हम लोग बोलते हैं कि नॉर्मल प्रोसेस से तेल को हम लोग निकाला जाते हैं, बाहर से कोई हीट इस पे दिया नहीं जाता है, ताकि मस्टर्ड का जो वैल्यू है वो खराब ना हो। यहाँ भी वो जो एस्कोफाइलियम नोडोसम और जो रिसर्च बैक्टीरिया का साथ इसको बनाया जाता है, इसको वो मशीनरीज का साथ बनाया जाता है, ताकि उसका जो वैल्यू है वो इंटैक्ट रहे, और साथ में
फोर्थ नंबर फॉर्मुलेशन एक्सपर्टाइज, वर्ल्ड का बेस्ट से बेस्ट साइंटिस्ट इसमें काम पे लगाया गया, उसी का टेक्नोलॉजी से हम लोगों का ये एक्टिव मैक्स को तैयार किया गया है। इसका रॉ मटेरियल्स पहले मैं बताया, आपका एस्कोफाइलियम नोडोसाम, जो टेक्नोलॉजी आपका टेम्परेचर जब बढ़ता है उस टाइम में भी स्प्रे करोगे तब भी कोई खराबी नहीं होने देगा आपका जमीन में। ये यूरोप का कोई आइलैंड पे, उसमें आपका अनपोल्यूटेड जो प्लेस है वहां से इसको लेके आया जाता है एस्कोफाइलियम नोडोसाम को। इसको बहुत ज्यादा, इस एस्कोफाइलियम नोडोसाम को बहुत ज्यादा ऑर्गेनिक सर्टिफिकेशन भी मिला है, जो हम लोग का रॉ मटेरियल्स है। इस एस्कोफाइलियम नोडोसाम में टोटल जो कंटेंट है वो साइटोकिनिन, ऑक्सिन, बेटाइन, जिबरेलिन, हाइड्रोलाइट प्रोटीन कॉम्प्लेक्स एंड एंजाइम्स इस पे दिया गया है। जो 6 टाइप का जो पावर हाउस या सीवुड कंटेंट जिसको हम लोग बोलते हैं, इस 6 पावर हाउस में आपका गाछ को ऑर्गेनिक नेचर देने में आपको हेल्प करता है। 60 टाइप्स ऑफ मिनरल्स एंड एलिमेंट्स एट ए टाइम आपको गाछ को मिलता है। 21 अमाइनो एसिड गाछ में प्रोवाइड करता है ये, जिससे फायदा ये होता है कि आप मतलब एक गाछ पे अगर 21, जैसे हम लोगों का बॉडी में कैसे समझा है, आप जब प्रोटीन का ट्रेनिंग लेते हो क्या बोलते हैं, 22 अमाइनो एसिड हम लोग को 1 लाख से ज्यादा प्रोटीन तैयार करने में मदद करता है। वैसे ही गाछ पे 21 अमाइनो एसिड ये एक्टिव मैक्स प्रोवाइड करता है, ताकि गाछ में कभी प्रोटीन का डेफिशिएंसी ना आए। जितना उसका प्रोटीन का जरूरत है वो प्रोटीन खुद ब खुद प्रोडक्शन हो पाए गाछ का अंदर, जिसका कोई उसका लिए हेल्प करता है ये अमाइनो एसिड। 20 अमाइनो एसिड एट ए टाइम में पहुंचता है। हार्मोनल इम्बैलेंस को ठीक रखने में मदद करता है, स्ट्रेस लेवल को कम करने में मदद करता है हम लोगों का ये सीवुड, जो मैंने आप लोगों को बताया। माइक्रोबायल स्टेमिना को बढ़ाने में मदद करता है, जो हम लोग रिसर्च बैक्टीरिया जो मैंने बताया, इसमें आपका इस्तेमाल करने से जो बेनिफिट्स है वो बेनिफिट्स है इम्यून सिस्टम को डेवलप करने में मदद करता है, क्लोरोफिल लेवल को बढ़ाने में मदद करता है, जिससे गाछ खाना बना पाए, जिससे उसका न्यूट्रिशन गैप ना हो पाए। आपका इम्प्रूव करता है रूट्स को ज्यादा बढ़ाने में, क्योंकि रूट्स आपका जितना बढ़ेगा, जितना ज्यादा रूट्स बढ़ेगा उतना गाछ पे न्यूट्रिशन गैप नहीं आएगा। तो रूट्स बढ़ने में मदद करता है हम लोग का एक्टिव मैक्स। इसमें स्ट्रेस रिलीवर हिसाब से काम करता है। एंड माइक्रोबीज जो मैंने कुछ देर पहले बताया, कुछ रिसर्च बैक्टीरिया जो आपको गाछ को और भी बेहतर करने में मदद करता है। अलग से बैक्टीरिया प्रोवाइड किया गया, मैंने कुछ देर पहले बताया जमीन में कुछ गुड बैक्टीरिया हैं जो गाछ को ग्रोथ लाने में मदद करता है। आप सोचो कि एक्टिव मैक्स का थ्रू आपका जमीन पे और ज्यादा करके गुड बैक्टीरिया प्रोवाइड किया जा रहा है, तो गुड बैक्टीरिया जमीन पे एक्टिव मैक्स का थ्रू जाएगा तो ऑटोमेटिक वो लोग जब ऑक्सीजन सर्कुलेशन होगा तो गाछ पे जमीन पे कभी ऑक्सीजन डेफिशिएंसी नहीं आएगा, जिससे भी आपका फायदा हो सकता है आपका जमीन के लिए। इसका मेन बेनिफिट्स क्या है आइए जान लेते हैं। जर्मिनेशन होने में मदद करता है, फोटोसिंथेसिस होने में मदद करता है, रूट्स का ग्रोथ लाता है, स्ट्रेस लेवल को घटाने में मदद करता है, फ्लावरिंग एंड फ्रूटिंग के लिए मदद करता है, बेटर क्वालिटी का फूड एंड वेजिटेबल्स प्रोडक्शन में हेल्प करता है। आपका मिट्टी के लिए आपका बहुत बेहतर माना जाता है हम लोगों का एक्टिव मैक्स, और साथ पे जमीन पे आपका बहुत ज्यादा मात्रा में गुड बैक्टीरिया को प्रोवाइड करता है, ताकि आपका गाछ बहुत सुंदर तरीके से डेवलप करे। सिर्फ यहीं पे नहीं, हम लोगों का एक्टिव मैक्स का इस्तेमाल करने का तरीका क्या है। एक होता है राइस
में जब इस्तेमाल करें, बहुत टाइम में क्या होता है कि आपका राइस को भिगाना पड़ता है। उस टाइम में आपको करना क्या पड़ेगा, उस टाइम में आपको पर लीटर पानी में 2 से 3 ml एक्टिव मैक्स का लिक्विड को मिला के उस पानी में उस आपका जो भी राइस का सीड्स है उसको भिगाना पड़ेगा। कितना देर, 10 से 15 मिनट का। कभी कभार हम लोगों का राइस का जो सीड्स है उसको कोटिंग करने का जरूरत पड़ता है, तो যেটাকে আমরা শোধন করা বলি। সো সেই ক্ষেত্রে কি হবে, সাপোজ একটা প্লাস্টিক নিলেন, প্লাস্টিকের মধ্যে সাপোজ 2 কেজি ধানের বীজ আপনি শোধন করতে চান, 2 কেজি ধানের বীজ দিলেন, আর পার কিলো হিসাবে 2 থেকে 3 ml অ্যাক্টিভ ম্যাক্স ওই প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে ভালো করে যখনই নাড়াবেন দেখবেন ধানের মধ্যে অ্যাক্টিভ ম্যাক্স সুন্দরভাবে মিশে গেছে। এটার ক্ষেত্রেও আমরা করতে পারি। সেকেন্ড, আপনি অনেক সময় দেখবেন আমরা অনেক চারা থাকে, যে চারা গাছগুলো আমরা জমির মধ্যে লাগানোর চেষ্টা করি, সেই সময় কি করবেন, সেই সময়তে আমাদের অ্যাক্টিভ ম্যাক্স যখন ব্যবহার করব, আমরা যখন অ্যাক্টিভ ম্যাক্স আমরা ব্যবহার করব, সেই 2 থেকে 3% সলিউশন ওই অ্যাক্টিভ ম্যাক্সের মানে অ্যাক্টিভ ম্যাক্স 2 থেকে 3% সলিউশন ওই যে চারাটা আছে সেই চারাটাকে 4 থেকে 5 মিনিট ডুবিয়ে তারপরে সেটাকে আমরা লাগানোর চেষ্টা করব। যখন স্প্রে হবে তখন 1 থেকে 2 ml অ্যাক্টিভিটি ড্রাম প্রতি আমরা প্রত্যেক লিটার প্রতি মেলাবো। যখন আমরা সবজির ক্ষেত্রে ব্যবহার করছি তখন পার লিটার জলেতে বা ওষুধের সাথে 1 ml অ্যাক্টিভ ম্যাক্স। যখন প্রি ফ্লাওয়ারিং, কখনো ফুলের উপরে আমরা স্প্রে করব না, যখন কুড়ি আসার আগেটাতে আমাকে স্প্রে করতে হবে প্রত্যেক লিটার জলেতে 1 ml করে। যখন ফ্রুটিং এর ক্ষেত্রে হবে, ফ্রুটস যখন লাগাচ্ছেন, সে আম হতে পারে, লিচু হতে পারে, জাম হতে পারে, পেয়ারা হতে পারে, কলা হতে পারে, হোয়াট এভার, সেক্ষেত্রে প্রত্যেক লিটারে 2 ml, ফলের ক্ষেত্রে প্রত্যেক লিটারে 2 ml করে আমরা অ্যাক্টিভ ম্যাক্স কে ব্যবহার করতে পারি। অনেক সময়তে আমরা বড় বড় গাছে যখন স্প্রে করি, আম গাছ, লিচু গাছ, জাম গাছ, সেক্ষেত্রে আমরা যে হার্বিসাইড পেস্টিসাইড ব্যবহার করি, সরি হার্বিসাইড না, পেস্টিসাইড যেটা ব্যবহার করে থাকি, তার সাথে আমরা অ্যাক্টিভ ম্যাক্স কে মিশিয়ে স্প্রে আমরা করতে পারি। এর ক্যারেক্টার কি রকম হয়ে থাকে, কিছুটা ব্ল্যাকিশ ব্রাউন টাইপের কালার হয়, এটা পুরোপুরি লিকুইড ফর্মে আসে। অ্যাক্টিভিটি গোল্ড, জাইম এবং ম্যাক্স সবকটা লিকুইড ফর্মে এসে থাকে। হাইলি সলিউবল ইন ওয়াটার, জলের মধ্যে সুন্দরভাবে মিশে যায়। নন টক্সিক ইন নেচার, এর নেচারটা নন টক্সিক হয়ে থাকে, বিকজ এটা আনপলিউটেড জায়গাতে তৈরি, এর মধ্যে টক্সিনের কোনো প্রশ্নই আসে না, অ্যান্ড এর লাইফ থাকে 5 বছর। প্রিকশনস কি নেবেন, ভালো করে প্রথম কথা যখন ব্যবহার হয়ে যাবে, ব্যবহার হওয়ার পর একটা ঠান্ডা জায়গাতে ড্রাই প্লেসে রাখার চেষ্টা করুন যেখানে রোদ আসছে না। সেকেন্ড নাম্বার, ব্যবহার করার পর টাইট করে ক্যাপটাকে কিন্তু টাইট করে বন্ধ করে রাখতে হবে আপনাকে, যেন ঢিলা না থাকে। বাচ্চাদের থেকে দূরে রাখবেন। এন্ড 4 নম্বর, যখন ব্যবহার করছেন তার আগে 5 মিনিট মিনিমাম আপনাকে কিন্তু এটাকে ভালো করে নাড়িয়ে এটাকে মিক্স আপ করতে হবে। এটা কিন্তু আমাদের প্রিকশনটা নেওয়া উচিত। অ্যাক্টিভ ম্যাক্স সব ক্ষেত্রে, ঘাস থেকে শুরু করে ফল অবধি সব ক্ষেত্রে, আমি কোনো বেসিক জিনিসে যাচ্ছি না, বিকজ আরো আমার কিছুটা 15-20 মিনিট টাইম লাগবে, বিকজ আপনারা ইন্ডিভিজুয়ালি জানতে চাইছেন। সো আমরা সব ক্ষেত্রে আমরা ব্যবহার করতে, যে কোনো ক্রপস এর ক্ষেত্রে, যে কোনো ফ্রুটস এর ক্ষেত্রে, ফ্লাওয়ারিং এর ক্ষেত্রে, গলফ কোর্সের ক্ষেত্রে, এভরিওয়্যার ইউ ক্যান ইউজ ইট, যে কোনো জায়গাতে এটা আপনারা ব্যবহার করতে পারেন। সো এটা আমাদের অ্যাক্টিভ জাইম এবং অ্যাক্টিভ ভেটিন আমাদের এন্টায়ার ট্রেনিং প্রসেস ছিল। এরপর আমি আসবো ধানের ক্ষেত্রে বা শাকসবজির ক্ষেত্রে কি রকম ব্যবহার হবে সেটা আমি বলে দেবো আপনাদের। প্রথমে বললাম ধানের ক্ষেত্রে ডোজেস কত দেবেন, কিন্তু স্টেপস গুলো কি থাকবে সেটা হলো, যখন আপনি মানে শোধন করছেন ওটার আগে প্রত্যেক কেজির সাথে আপনি 2 থেকে 3 ml জলের সাথে মেশাতে পারেন,
বা 2 থেকে 3 ml আপনি ওর সাথে মাখাতে পারেন। মাখানোর পর যখন আপনি স্প্রে মানে ছড়াচ্ছেন, ওটা ফার্স্ট স্টেপ, ওইটা আপনার ফার্স্ট স্টেপ, যে আপনি ওর সাথে মেশালেন, মিশিয়ে ছড়ালেন। আচ্ছা, ছড়ানোর পর সেকেন্ড স্টেপ হলো যখন বেডশিটটা তৈরি হচ্ছে তখন আপনার অ্যাক্টিভ ম্যাক্সের একটা স্প্রে দিতে হবে লিটারে 1 ml। থার্ড, যখন পাঁচকাঠি ছাড়ছে মানে ধানের মধ্যে দুধ দুধ টাইপের আসা শুরু হচ্ছে, মানে ধানের মধ্যে লিকুইড আসা শুরু হচ্ছে যেটা শক্ত হয়ে চালে পরিণত হয়, সে পাঁচকাঠি ছাড়ার সময় একবার স্প্রে হবে। আর যখন থোড় তৈরি হচ্ছে তখন একবার স্প্রে হবে আমাদের অ্যাক্টিভ ম্যাক্স। যখন আপনি শাকসবজির ক্ষেত্রে প্রথম 3 থেকে 5 পাতায় একবার লিটারে 1 ml, তার 10 থেকে 12 দিনের মাথায় একবার স্প্রে হবে, আর মাসে একবার করে বা 20 থেকে 25 দিনে একবার করে কন্টিনিউ আপনার স্প্রে হতে থাকবে। এটা হলো আমাদের অ্যাক্টিভিটি সবজির ক্ষেত্রে এবং ধানের ক্ষেত্রে। আমের ক্ষেত্রে, লিচুর ক্ষেত্রে, জামের ক্ষেত্রে, যে কোনো ফল বলবেন সেক্ষেত্রে কি করবেন? প্রথম কথা, বছরে কোয়ার্টারলি আপনার একবার করে গাছটাকে ওয়াশ করতে হবে। কোয়ার্টারলি একবার করে গাছটাকে ওয়াশ করতে হবে। বকুল আসার আগে দিন 15, 20 বা 1 মাস আগে আপনাকে ভালো করে অ্যাক্টিভ ম্যাক্স এবং অ্যাক্টিভ জাইমের একটা মিশ্রণ, বা যদি ওষুধ দিতে চান ওষুধ দিতে পারেন, যে ওষুধ আপনি ব্যবহার করছেন সেটাকে মিশিয়ে একটা স্প্রে করলেন। তারপর বকুল আসা শুরু হলো, আসার পর কোনো রকম স্প্রে না, তারপর যখন ফল আসা শুরু হচ্ছে, কুলের মতো সাইজের ফল এসে গেছে, আম ধরে গেছে, লিচু ধরে গেছে, সেই সময় একটা স্প্রে দেবে। হিসাব কিন্তু একটাই, লিটারে 2 ml ফলের ক্ষেত্রে। অ্যান্ড এই দুবার স্প্রেতেই আপনার কিন্তু প্রোডাকশন বাড়বে এবং গাছ থেকে ফল দেখবেন ঝরে পড়ছে না, যেটা কালবৈশাখী ঝড়ের মধ্যে পড়ে যায়। বিকজ ঝরে পড়ে যায় কেন? বোটার মধ্যে হরমোনের ডেফিসিয়েন্সি থাকে তার জন্য। 3 নম্বর, ফল বা শাকসবজি দেখবেন টেরা বাঁকা হচ্ছে না, ছোট বড় হচ্ছে না, মোটামুটি একটা সাইজ দেওয়ার চেষ্টা করছে আপনাকে। আর তার সাথে সাথে সাইজ তো আপনাকে প্রোভাইড করবে, তার সাথে দেখবেন টেরা বাঁকা মাঝারি এরকম সাইজ হবে না, মোটামুটি একটা সমান সাইজ দেওয়ার চেষ্টা করবে, দেখতে সুন্দর হবে, যেটা বাজারে ভালো দরে পাবেন। পান গাছের ক্ষেত্রে এবং ফুল গাছের ক্ষেত্রে অ্যাক্টিভিটি ডোজ গুলো বললাম তার হাফ ডোজ। যদি ড্রামে আপনাকে 5 ml বলে থাকি, পান গাছ এবং ফুল গাছের ক্ষেত্রে এই ডোজটা কিন্তু হবে হাফ, মানে ফুল গাছের ক্ষেত্রে আপনার 1 ml, বাট পান গাছের ক্ষেত্রে এই ডোজটা কিন্তু হাফ হবে, মানে 2.5 ml হবে 16 লিটার ড্রামের ক্ষেত্রে। ফুলের উপরে কখনো স্প্রে করবেন না ফুল আসার আগে, মানে একবার মাসে যদি একবার করে স্প্রে করি তার ক্ষেত্রেই আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি। সো এতক্ষণ ধরে আমরা যেটা জানলাম সেটা ওভারঅল অ্যাক্টিভিটি কি জন্য কি রকম ভাবে ব্যবহার করব। এরপর আমি একটু শর্টে যাই, বেশি টি গার্ডেনে ঢুকবো না, কারণ টি গার্ডেনে মিটিং করতে গেলে আমার পুরো একটা সেশন শেষ হয়ে যাবে। যদিও অনেকটা টাইম আমরা একসাথে স্পেন্ড করেছি, অনেকে হয়তো ইমপ্রেশনস হয়ে গেছেন, তো আমি টি গার্ডেন নিয়ে একটু শর্টে আপনাদের কিছু প্রথম বেসিকটা আপনাদের কিছু বলে দিই, তারপর আমরা বলে দেবো যে টি গার্ডেন আমরা কাজ করব কি করে। দেখুন, ফার্স্ট অফ অল চা বাগানে, বড় বাগানে ঢুকতে গেলে আপনার কিছু প্রসেসকে ফলো করতে হয়, কিন্তু মাথায় রাখবেন বড় বাগানের থেকে ছোট বাগানের সংখ্যা কিন্তু অনেক বেশি। আমরা যদি ছোট বাগানগুলোকে আমরা ফোকাস করতে পারি তাহলেও কিন্তু আমাদের বিশাল বড় একটা মার্কেট তৈরি করতে পারে ওই ছোট টি গার্ডেন গুলো, যেটা মালিকানাধীন, মানে একটা মালিকের 20 বিঘা, 30 বিঘা, 50 বিঘা, 70 বিঘা অব্দি টি গার্ডেন থাকে। আর এদের সাথে কাজ করার জন্য আপনাকে আলাদা করে কোনো কোম্পানির সাথে কথা বলার দরকার নেই, আপনি ডাইরেক্ট গিয়ে মালিকের সাথে কথা বলতে পারেন। তার আগে বিশেষ একটা ছোট্ট নলেজ আপনাদের স্বার্থে বলে দিই, বিকজ শুধু ডাইরেক্ট টি গার্ডেনে যাওয়ার আগে কিছু নলেজ আপনাদের রাখা উচিত। সেটা হলো আমাদের অল ওভার ওয়ার্ল্ড মার্কেটে
চায়ের একটা বিশাল বড় একটা মার্কেট আছে অলরেডি, যেটা কিন্তু অনেক দেশ, এই যে ওয়ার্ল্ড মার্কেটে যে চায়ের ডিমান্ডটা, এটা অনেক দেশ, শুধুমাত্র আমাদের ভারতবর্ষ বা চায়নায় একমাত্র কন্ট্রিবিউট করে না, এখানে আদার্স প্রচুর কান্ট্রি আছে যারা টি প্রোডাকশন করে। যদি বলেন যে এই 100% চায়ের মধ্যে কোন কোন কান্ট্রি আছে, তাহলে আমি বলবো যে চায়না, যদি পার্সেন্টেজ ওয়াইজ বলি, চায়না আপনার 25% চা অল ওভার ওয়ার্ল্ড মার্কেটের চায়না প্রোডাকশন করে থাকে। ইন্ডিয়া 25% করে, শ্রীলঙ্কা 9% করে, কেনিয়া 9% করে, তুর্কি 6% করে, ইন্দোনেশিয়া 5% করে, ভিয়েতনাম 3% করে, জাপান 3% করে, আফগানিস্তান আর্জেন্টিনা 2% করে থাকে, বাংলাদেশে 2% চায়ের উৎপাদন হয়, ইরানে 2% হয়, মালাবিতে 1% হয়। আচ্ছা, আর উগান্ডা বলে একটা কান্ট্রি আছে যেখানে 1% হয়, এবং এরকম আরো আদার্স কান্ট্রি আছে যেটা টোটাল আমার মনে নেই, আদার্স কান্ট্রি মিলে আরো 7% এর মধ্যে চায়ের প্রোডাকশন, মানে টোটাল 100% চায়ের মধ্যে কিন্তু এতগুলো কান্ট্রি যেখান থেকে চায়ের উৎপাদন কিন্তু ওয়ার্ল্ড মার্কেটকে কভার করায়। কিন্তু তার মধ্যে সব থেকে সিংহভাগ চা কিন্তু যায় আমাদের ইন্ডিয়া এবং চায়না থেকে। আর যদি বলেন যে এই মার্কেটের মধ্যে সব থেকে বেশি প্রোডাকশনের পার্সেন্টেজ কোথায়, যদি আমাদের ইন্ডিয়ার কথা বলি, এই তো গেলে আমি ওয়ার্ল্ড মার্কেটের কথা বললাম, যদি ইন্ডিয়ার কথা বলি না, পার হেক্টর প্রতি 1800 কেজি চা প্রোডাকশন হয়, মানে অন এন অ্যাভারেজ 1800 কেজি 1 হেক্টরে চায়ের প্রোডাকশন হয়ে থাকে, যার মধ্যে সব থেকে বেশি তামিলনাড়ুতে হয়, পার হেক্টর 2002 কিলো। আসামে চলে যান, অ্যাপ্রক্সিমেট ওই 1600 মতো, 1550-1600 কেজির মতো পার হেক্টর হয়। ওয়েস্ট বেঙ্গলে কত হয়, 1400 থেকে 1450। ত্রিপুরা 623 কিলোগ্রামের মতো। ইউপি চলে যান 379 কিলোর মতো হয়ে থাকে। এই হিমাচল প্রদেশ চলে যান, মাত্র 132 কেজি হয়ে থাকে। আচ্ছা, কেরালা চলে যান, ওইখানে আবার 1500 কেজির মতো পার হেক্টর প্রতি হয়ে থাকে। কর্ণাটকা চলে যান, ওখানে 1886 কিলোর মতো পার হেক্টর হয়ে থাকে। যদি সবকটাকে অ্যাড অন করা হয় না, তাহলে অ্যাপ্রক্সিমেট 1800 কেজির মতো পার হেক্টর প্রতি চায়ের উৎপাদন হয়ে থাকে। বাট আমাদের ইন্ডিয়াতে দেখবেন দু ধরনের চাকে আমরা ফেমাস করে থাকি, ওয়ান ইজ আসাম এন্ড সেকেন্ড ইজ দার্জিলিং। বাট দুটো চায়ের মধ্যে ডিফারেন্স কি জানেন? দুটো চায়ের মধ্যে ডিফারেন্স হলো এটা যে দুটো চা কিন্তু একটা জায়গাতেই আসে। কিছু চা দার্জিলিং এ আসে আসাম থেকে, কিছু চা আসে চায়না থেকে। দার্জিলিং এ ম্যাক্সিমাম চা কিন্তু, অনেক চা আছে যেটা চায়না থেকে আজ থেকে 100 বছর, 50 বছর, 60 বছর আগে গেছে। প্রথম কিন্তু চায়ের প্রোডাকশন কিন্তু চায়না থেকে আসা শুরু হয়। তো দার্জিলিং এ যে চায়ের প্রোডাকশনটা হয়েছিল, যেটা চায়না থেকে গেছে এবং আসাম থেকে কিছু চা গেছে, দার্জিলিং এর চা মানে দার্জিলিং এ যে চাটা গাছটা দার্জিলিং এ তা নয়। দার্জিলিং চা হয় এই জন্য বিকজ অফ ওয়েদারটাই একমাত্র যেটা আপনার গাছ সেম, যেই গাছটা আসামে পোতা আছে সেই গাছটাই দার্জিলিং এ পোতা আছে। বাট আসামের চাটা খেতে অন্যরকম হয়, দার্জিলিং এর চাটা অন্যরকম হয়, বিকজ অফ ওয়েদারই একমাত্র দার্জিলিং এর চাটাকে অত সুস্বাদু করে। কিন্তু গ্রোথ যদি দেখা যায়, আসামের চায়ের গ্রোথ অনেক বেশি, প্রোডাকশন অনেক বেশি, ম্যাক্সিমাম ইকোনমিতে হেল্প কিন্তু আসাম চাই আমাদের ইন্ডিয়াকে করে থাকে। দার্জিলিং চা তো কস্টলিয়েস্ট চা, টেস্ট যেহেতু অনেক ভালো, যার জন্য এটা হায়ার ভ্যালুতে বিক্রি হয়। বাট মাথায় রাখতে হবে, আসাম চা কিন্তু দেখতে সুন্দর, পাতা মোটা এবং ওজন ধরে বেশি বিক্রি হয়, যার জন্য দেখবেন দার্জিলিং টি কিন্তু লিফ বিক্রি হয়। দার্জিলিং টি এর লিকার খুব ভালো হয়, দার্জিলিং টি এর স্মেল খুব ভালো হয়, যেটা ইকোনমি মার্কেটে অতটা হেল্প করে না যেহেতু কস্টলি, যার জন্য ভলিউমে খেলে বেরিয়ে যায়। কিন্তু প্রোডাকশনের দিক থেকে কিন্তু আমাদের দিয়ে থাকে আসাম টি, যেটা আমাদের সব থেকে বেশি হেল্প করে থাকে ইকোনমিক্যালি। বাট এই যে দার্জিলিং আর আসাম টি এর মধ্যে কখনোই ভাববে না দুটো গাছ আলাদা, দুটো গাছ কিন্তু সেম। বাট যেহেতু হিমাচল, মানে হিমাচলের কাছাকাছি আমাদের ঠান্ডার জায়গাটা অনেকটা বেশি আপনার দার্জিলিং, যার জন্য ওইখানে ওয়েদারের জন্য ওই গাছকে কিন্তু অনেক বেশি
আপনার গাছ থেকে চাটা অনেক বেশি সুস্বাদু হয়, অনেক দামে কিন্তু বিক্রি হয়ে থাকে। কারণ টি গার্ডেনের জন্য সব থেকে আরো যদি সিচুয়েশন হয়, মানে যদি বলেন যে টেস্টি চা হওয়ার জন্য কি দরকার তন্ময়, তাহলে আমি বলবো টেস্টি চা যদি আপনাকে হতে হয়, সেই যে জায়গাতে 150 থেকে 300 সেন্টিমিটার রেনি ওয়েদার থাকবে, সেখানে আপনার চায়ের জন্য খুব ভালো ওয়েদার। যেখানে আপনার ওয়েদার 10 থেকে 35 সেন্টিগ্রেড ডিগ্রি সেন্টিগ্রেড অবধি আপনার থাকবে ওয়েদার কন্ডিশন, সেখানে চা আপনার খুব ভালো হয়। যেখানে সারা বছর ধরে আপনার কখনো বৃষ্টি, কখনো হালকা রোদ, কখনো ঠান্ডা, এরকম ওয়েদার, সেখানে চায়ের টেস্ট ভালো হয়। এরকম ওয়েদার কোথায় পাওয়া যায়? আমাদের দার্জিলিং এ। এরকম ওয়েদার, কিছুটা ওয়েদার পাওয়া যায় কোথায়? আসামে। দার্জিলিং এর চা দেখবেন কেন টেস্টে, বিকজ পাহাড় থেকে মানে 6000 ফিট অব্দি, কিন্তু একটা জিনিস মাথায় রাখি, আপনাদের নলেজ জন্য বলে রাখি, যতটা আমি চা বাগানে কাজ করে বুঝেছি, চা কিন্তু 6000 ফিটের উপরে কখনোই লাগানো হয় না। 6000 ফিটের উপরে যদি চা লাগানো হয়, সেই চা গাছের কখনো প্রোডাকশন হয় না। তো চা গাছ সবসময় কিন্তু 6000 ফিটের নিচেই একমাত্র লাগানো হয়ে থাকে। আর যেহেতু ওই রকম ওয়েদার, তার সঙ্গে ওই রকম একটা পাহাড়ি অ্যাটমসফিয়ার, জল জমে না, এইসবের সিচুয়েশনের মধ্যে থাকে বলে দার্জিলিং চায়ের টেস্ট খুব ভালো হয়। বাট আসাম চা দেখতে সুন্দর এবং আসাম চায়ের টেস্টটা ঠিক অন্যরকম। কিন্তু সব থেকে বেশি যদি মানে ম্যাক্সিমাম চা ব্যবহার করে থাকি, আমাদের কিন্তু আসাম চাকেই আমরা ম্যাক্সিমাম ব্যবহার নর্মালি করে থাকি। চায়ের জন্য যে মাটিটা দরকার, যে পিএইচ ব্যালেন্সটা দরকার, 4.5 থেকে 6, এই পিএইচ ব্যালেন্সটা সব থেকে বেশি দরকার। এবং সেই জমিতে আয়রন, ফসফরাস, পটাশিয়াম থাকাটা ম্যান্ডেটরি। যদি এখানে কেউ টি গার্ডেন নিয়ে কাজ করছেন বা কারো যদি টি গার্ডেন থাকে, আমি তাকে সাজেস্ট করব জমিটাকে অ্যাটলিস্ট মাঝে মাঝে এগুলোকে টেস্ট করা দরকার, সেই জমিতে আপনার পিএইচ ব্যালেন্স কত। বিকজ চা প্রচন্ড সেনসিটিভ একটা চাষ, যেটার পেছনে যথেষ্ট খাটনি যেমন আছে, সেরকম এটার পেছনে পয়সা প্রচুর আছে। বিজনেসটা খুব ভালো বিজনেস, প্রচুর ইনকাম করা যায়, বাট তার পিছনে খাটনিও কিন্তু প্রচুর আছে, প্রচুর কেয়ারও নিতে হয়। কারণ জমির আপনার পিএইচ ব্যালেন্স 4.5 থেকে 6 হওয়া দরকার, আয়রন প্রচুর থাকা দরকার, ফসফেট প্রচুর থাকা দরকার, পটাশিয়াম খুব ভালো থাকা দরকার। তবে এবং এর মধ্যে দেখবেন আলাদা করে কিছু নাইট্রোজেন আমরা প্রোভাইড করে থাকি, যেমন অ্যামোনিয়া সালফেট বলে একটা নাইট্রোজেন আছে, যেটা আমরা যখন চা গাছে দেওয়া হয় তখন অম্লত্ব বাড়াতে কাজে লাগে। আর যে অম্লত্বটা কিন্তু চা গাছের জন্য ভীষণ রকম ভাবে দরকার। এগুলো তো আপনাদের চা গাছের বেসিক আমি নলেজটা দিলাম, আশা করি আপনাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়েছে, বা অনেকটা বেটার মনে হচ্ছে যে মেবি আপনারা অনেক কিছু শিখতে পারছেন। আই ডোন্ট নো যে আপনারা এগুলো জানতেন কিনা, বাট হ্যাঁ, এগুলোর মাধ্যমে আমরা চা গাছের বেসিকটা নিলাম। এরপর আসি চা গাছের প্রবলেমটা কি কি হয়। মেইনলি আমাদের চা গাছের মধ্যে যে রোগগুলো আসে না, যেগুলোকে শাইবাল বলে, লাল কীট বলে, ফফোলা বলে এক ধরনের রোগ আসে, আংমারি বলে এক ধরনের রোগ একটা চা গাছের মধ্যে আসে, কালা কালা বিগ লাং বলে এরকম একটা রোগ নর্মালি আসে চা গাছের মধ্যে। এইরকম যখন রোগ আসে চা গাছে, ইমিডিয়েটলি আমাদের অ্যাকশন নেওয়াটা খুব দরকার। বিকজ চা গাছের মধ্যে রোগ যখন আসে, তখন কিন্তু ওই রোগটাকে সেই মুহূর্তে যদি আমরা সিরিয়াসলি না নিই, তাহলে কিন্তু চা গাছ নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, প্রোডাকশন আমাদের কমে যাওয়ার চান্স থাকে। যার জন্য একটা ওষুধের নাম আমি বলবো, এটা আমি কোন একটা টি গার্ডেন থেকে শিখেছিলাম, সেটা কপার সালফেট। কপার সালফেট হয়তো অনেকেই জানেন, আপনারা দিয়ে থাকেন। এই কপার সালফেটের সাথে অ্যাক্টিভেটি এবং ম্যাক্স কে যদি মিশিয়ে দেওয়া হয়, খুব বেটার কাজ পাওয়া যায়, বেটার রেজাল্ট পাওয়া যায়। তবে অ্যাক্টিভ ম্যাক্স কে আলাদা করে চায়ের মধ্যে দেওয়াটাই দরকার, বাট এই কপার সালফেটের সাথে যদি আমরা অ্যাক্টিভিটিকে মিশিয়ে দিতে পারি, তাহলে আমাদের 100% এই রোগগুলো থেকে কিন্তু বেটার রেজাল্ট পেতে পারি।
বিকজ আমরা যে চা গাছে যখন আমরা পাতা তুলি সেটা তিনটে সময় মেনলি হয়ে থাকে। একটা দেখবেন এপ্রিল থেকে জুনের মধ্যে হয়, এপ্রিল মে জুনের মধ্যে, যেমন এখন অলরেডি শুরু হয়ে গেছে। আরেকটা হবে জুলাই থেকে আগস্টের মধ্যে, সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে। নভেম্বর ডিসেম্বর ঠান্ডা সময়, ওই সময় কোনো রকম হয় না, পাতা ছাঁটাই করা হয় যাতে আবার জানুয়ারি ফেব্রুয়ারি থেকে যখন ঠান্ডা কমতে শুরু করে আবার কুচি কুচি পাতা আসতে শুরু করে এই সময়টা। সেই সময় আমাদের দেখবেন চা গাছের মধ্যে এক তো এই সময়টা চা তোলা হয়, তার জন্য আমাদের যেটা দরকার সেটা হলো মানে জমিটাকে আমরা চা গাছের পেছনে যেহেতু খাটনি প্রচুর আছে, যখন স্প্রে করি যে ওষুধই স্প্রে করছে না কেন সেই ওষুধের সাথে আমাদের 5 ml, আর যখন আপনি 15 দিন ছাড়া ছাড়া আপনি যদি অ্যাক্টিম্যাক্স প্রত্যেক লিটারে 1 ml করে স্প্রে করাতে পারেন তাহলে আপনার পাতার ওজন, পাতা অনেক মোটা হবে, পাতার ওজন বাড়বে, বেশি দরে বিক্রি করতে পারেন, পাতা দেখতে সুন্দর হবে। এবং উপরে যে ছোট ছোট যে জিনিসগুলো আমাদের দরকার পড়ে থাকে, নর্মালি দেখবেন চা গাছের 1.5 মিটার অব্দি হওয়াটাই রাইট, কি বলবো, হাইট আর কি। একটা চা গাছে না 1.5 মিটার হওয়াটাই রাইট হাইট, এর থেকে বেশি হওয়াটা উচিত না। তো সেই রাইট সাইজ অব্দি নিয়ে যেতে হেল্প করে আমাদের এই অ্যাক্টিভ ম্যাক্স। তো যার জন্য আমাদের অ্যাক্টিভ ম্যাক্সটাকে ওই ক্ষেত্রে ব্যবহার করাটা ভীষণ রকম ভাবে দরকার। সার প্রচুর অ্যাপ্লাই করা হয়, সারের সাথে প্রত্যেক কেজিতে 5 ml করে অ্যাক্টিভিটি আপনি মিশিয়ে দেবেন। অ্যাক্টিভ জাইমকে আলাদা করে জমির মধ্যে দেওয়ার দরকার নেই, বিকজ অ্যাক্টিভ জাইম এমন একটা জিনিস গাছে দেবেন তো সে করে কাজ করবে, এতটাই পাওয়ারফুল জিনিস। তো সারের সাথে অ্যাক্টিভিটিকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর কোনো কোনো ক্ষেত্রে যেগুলো বড় বড় যে টি গার্ডেন গুলো থাকে সেক্ষেত্রে দেখবেন 16 লিটার 17 লিটার ড্রামেতে কাজ হয় না। আমি যেগুলো বললাম 16 লিটার ড্রাম ছোট ছোট টি গার্ডেন 5 বিঘা 7 বিঘা 10 বিঘা এদের জন্য। যদি আপনি হেক্টর হেক্টরে চলে যান সেক্ষেত্রে দেখবেন এক একটা ড্রামে 150 লিটার 200 লিটার 250 লিটার ওষুধ স্প্রে করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে 200 ml 200 লিটার জলের সাথে আপনি অ্যাক্টিভেটটি মানে ইজিলি 150 থেকে 160 ml আপনি মেশাতে পারেন, দিয়ে আপনি সেটাকে স্প্রে করাতে পারেন, যেটা আপনার অনেক বেনিফিশিয়াল হবে। আর সাথে আপনি যদি পারেন তাহলে প্রত্যেক লিটারে 200 লিটারের সাথে 200 ml অ্যাক্টিভ জাইম বা অ্যাক্টিভ ম্যাক্স কে ব্যবহার করে আপনি এটা করাতে পারেন। ফাইনালি আমি একটা স্লাইড দেখি আজকে মিটিংটা শেষ করব। এতক্ষণ তো আমরা দেখলাম যে কি করে আমাদের অ্যাক্টিভিটি নিয়ে কাজ করব। এখন আমি যেটা আপনার সাথে শেয়ার করবো যে অ্যাক্টিভিটি সাথে কি করে কাজ করব। এখন যেটা আপনার সাথে কথা বলবো অ্যাক্টিভিটি নিয়ে কাজ কেন করব। দেখুন এতক্ষণ যে নলেজটা নিলাম এই নলেজটার সাথে যদি আপনার পকেটের রোকড়া যদি না যায় তাহলে আলটিমেটলি এই যে 1.5 ঘন্টা আপনি আমার সাথে টাইম কাটালেন সেটা ওয়েস্টেজ হয়ে যাবে, সিম্পল কথা। তো সেই ওয়েস্টেজ আমি হতে দেব না, যার জন্য আমি আপনাদের শেয়ার করব এখন একটা স্লাইড যেটাতে আপনি বুঝতে পারবেন যে নলেজের সাথে অ্যাক্টিভিটি যদি কাজ করতে পারি আমাদের ফিউচারটা কোন জায়গায় যেতে পারে। ইয়েস ফ্রেন্ডস, এই একটা প্রোডাক্ট যে আপনাকে 1 লক্ষ টাকার ইনকামে নিয়ে যেতে পারে, মাসে lakhs of rupees আপনি এই প্রোডাক্টের মাধ্যমে ইনকাম করতে পারেন। যেমন উপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি গোল্ডের কমিশন ডিটেলস। ইয়েস, ইন ডিটেলসে বলবো আপনাকে কি করে এটা কাজ করতে হয় বা কি রকম ভাবে এটা বুঝবেন, আর তার সাথে সাথে আপনাকে বোঝাবো যে অ্যাক্টিভ ম্যাক্সের মাধ্যমে কি কাজ করবে। যেমন অ্যাক্টিভ গোল্ড যে দেখতে পাচ্ছি 1 পিস পিভি আছে 313, পিভি আছে 12, কমিশন আছে 7%, যার মানে ব্যাংক ট্রান্সফার হবে, আপনার অ্যাকাউন্টে 22 টাকা যাবে, একটা প্রোডাক্ট শেয়ার করতে পারলে 78 টাকা রিটেল প্রফিট হবে, 78 আর 22 টোটাল 100 টাকা একটা প্রোডাক্টের প্রফিট আছে, ইনকাম পাবেন। আর ডিপি যেটা 521 টাকা, এমআরপি 599 টাকা, প্রফিটেবিলিটি আছে 19% ওয়ান প্রোডাক্ট। এক্সাম্পল দেখবেন এখানে যারা মিটিং এ আছেন যার মধ্যে অনেক আছেন শহরে, ভাবেন যে কার সাথে কাজ করব। আমি বলবো যারা শহরে আছেন তাদের টিম মেম্বার কিছু মানুষ এরকম থাকে যারা রুরাল বেল্টের সাথে যুক্ত,
তা আমাদের কাছে রুরাল বেল্টের কানেক্টিভিটিটাকে আমাদের বাড়ানো। যদি আপনার মানে মানে 5 কিলোমিটার ধরে নিন, 5 কিলোমিটার সারাউন্ডিং এ যদি আপনার 5,000 ঘর থাকে, 5 কিলোমিটার ঘর থাকে, আর আপনাকে যদি বলি আমি যে আপনাকে মাস গেলে 1 লাখ টাকা ইনকাম করতে গেলে আপনার কাজ প্রত্যেকটা বাড়িতে গিয়ে মোদি কেয়ারের প্রোডাক্টের ডেমনস্ট্রেশন এবং অ্যাপ্রোচ করতে হবে। আপনি করবেন কি করবেন না, প্লিজ কেউ চ্যাট বক্সে লিখবেন। আপনাকে 1 লাখ টাকার সুযোগ এবং আপনাকে বলছে আপনাকে প্রত্যেক মানুষের কাছে গিয়ে মোদি কেয়ারের প্রোডাক্টের ডেমনস্ট্রেশন এবং মানুষকে এগ্রিকালচার নিয়ে আপনাকে বোঝানো যেতে হবে। আপনি যাবেন কি যাবেন না যদি অপরচুনিটি পান? ইয়েস অর নো প্লিজ চ্যাট অন। আচ্ছা ইয়েস জরুর, নিশ্চয়ই আমরা যাব। থ্যাংক ইউ সুষমাদি ফর রেসপন্ড। সো সবাই ইনভলভ হন, ভালো লাগবে। সো আমরা প্রত্যেকে চাই যে ইয়েস আমরা ওইখানে গিয়ে 1 লাখ টাকা ইনকাম করবো। তার জন্য ডেফিনেটলি ইয়েস রাইটলি সেড, ডেফিনেটলি আমরা ওইখানে অতি অবশ্যই যাব। বাট আমার কথা হলো আপনি যদি ওইখানে গিয়ে প্রত্যেকে অ্যাপ্রোচ করেন, প্রত্যেকে আপনার কাছে প্রোডাক্ট নেবে। যেরকম প্রেজেন্টেশন আমরা দেখাই বা ভেবে নিন আমি যেমন প্রেজেন্টেশন আপনাকে দেখালাম, এখানে অনেকে আছেন যারা হয়তো এর থেকেও ভালো প্রেজেন্টেশন দিতে পারবেন, বাট সেরকম প্রেজেন্টেশন দিলে সবাই কি আপনার কাছে নেবে? না, সবাই নেবে না। বাট 5,000 লোকের কাছে যদি যান, কত পার্সেন্ট লোক আছে যে আপনার কাছে প্রোডাক্ট নিতে পারে? কেউ একটু চ্যাট বক্সে লিখতে পারেন যে কত পার্সেন্ট লোক আছে যারা আপনার কাছে প্রোডাক্ট নেবে? মানে কত পার্সেন্ট লোক, 5,000 লোকের মধ্যে কত পার্সেন্ট লোক আপনার কাছে প্রোডাক্ট নিতে পারে? একটু চ্যাট বক্সে লিখুন কত পার্সেন্ট লোক কনভিন্স হতে পারে। এনিওয়ান প্লিজ, কত পার্সেন্ট লোক? 5,000 লোকের মধ্যে যদি আমি 5,000 লোক আমার টার্গেট হয়ে থাকে, সেখানে কত পার্সেন্ট লোকের কাছে? 20%, ভেরি গুড। 80%, ওকে। 5%, 10%, প্রশান্ত 30%, 50%, 10%, 10%, 30%, ভেরি গুড স্যার। আচ্ছা, যে পার্থদা লিখেছে 10%, 50%, ওকে। সো থ্যাংক ইউ। তো আমরা কেউ বলছি কেউ 10, কেউ 30, কেউ 50, কেউ 80 তে চলে গেছি। অত ভালো দুনিয়া যদি হতো দাদা, তাহলে তো আমরা প্রত্যেকে কোটি টাকা, লক্ষ নয় কোটি ইনকাম করতাম। অত ভালো আমরা ভালো থাকি না যে আপনি বলবেন আর মানুষ হঠাৎ করে আপনার কাছে প্রোডাক্টটা নেবে, কখনোই না। রাইট? আমি ধরে নিলাম 50% ছেড়ে দিন, 30% ছেড়ে দিন, 20% ছেড়ে দিন, 80% তো ছেড়েই দিন। আমি ধরে নিলাম 10% লোক, যেমন এখানে অনেকে লিখেছেন 10% লোক আপনার প্রোডাক্ট নেবে। 10% প্রোডাক্ট যদি নেয় তাহলে 500 জন হয়। এরপর আপনাকে যদি বলি এই 500 জনকে যা বুঝিয়েছেন সেই হিসাবে নেওয়াতে হবে, তাতে কিন্তু কেউ রাজি হবে না। বিকজ আপনি সবাই কি সাজেস্ট করছেন? অন এন অ্যাভারেজ যদি দেখা হয় একটা এরিয়াতে এক একটা ফ্যামিলির কত জমি আছে, তো দেখা যায় অন অ্যান অ্যাভারেজ এক একটা ফ্যামিলিতে 5 একর করে জমি থাকে। কারো জমি থাকে 100 বিঘা, কারো জমি থাকে 30 বিঘা, কারো জমি থাকে 2 বিঘা, কারো জমি থাকে 7 বিঘা, কারো জমি থাকে 20 বিঘা, কারো জমি থাকে 8 বিঘা। বাট এটাই যে অন এন অ্যাভারেজ করা যায় 5 একর করে জমি অন এন অ্যাভারেজ একটা ফ্যামিলিতে থাকে। তাহলে 1 একরের জন্য অ্যাক্টিভিটি কত বোঝালাম? 1.5 লিটার। তাহলে অ্যাক্টিভিটি গোল্ড 1 একরের জন্য 1.5 লিটার হয়। আপনি কনভিন্স কতগুলো লোককে করতে পারলেন? 10% লোক। বাট 10% লোককে যদি কনভিন্স আপনি করতে পারেন মানে 500টা লোক, 500টা লোক কি আপনার কাছে 1.5 লিটার করে নেবে? না, অত ভালো লোকও নয়। যদি একটা করে সিঙ্গেল প্রোডাক্ট করে আমরা যদি অ্যাপ্রোচ করাতে পারি, তাহলে এখানে দেখুন 519টা প্রোডাক্ট, যেটা আপনার পিভি আসবে 1,62,000, পিভি আসবে 6,010, লেভেল হবে আপনার 22%, কমিশন আসবে 35,000, রিটেল প্রফিট কামাবেন 40,000, টোটাল প্রফিট হবে 76,175। আর আজকের ডেটে যদি আপনি নেন মোদি কেয়ারে, এখন আছে অফার যেখানে অ্যাপ্রক্সিমেট আরো 14 থেকে 15,000 টাকার ফ্রি প্রোডাক্ট পাবেন,
যেটা যদি বিক্রি করেন অ্যাপ্রক্সিমেট 90 থেকে 92,000 টাকা আপনি ইনকাম করতে পারেন। এরপর আমায় কথা বলুন তো, একটা 5 কিলোমিটার রেঞ্জের মধ্যে একটা গ্রামে যদি বা একটা যদি মৌজাতে 5,000 লোক থাকে, 5 কিলোমিটার এরিয়াতে অ্যাপ্রক্সিমেট কটা গ্রাম থাকবে? কেউ লিখতে পারবেন আমাকে? একটা মৌজাতে, একটা এরিয়াতে যদি আমার 5,000 ঘর থাকে, ফ্যামিলি থাকে, তাহলে 5 কিলোমিটার সারাউন্ডিং এ কটা গ্রাম থাকতে পারে অ্যাপ্রক্সিমেট? 100 গ্রাম। ভেরি গুড। এনিবডি এলস? 100 একটু বাড়াবাড়ি হয়ে গেল, 100 হবে না। আর কেউ 50 তে নেমে গেল, 20। ওকে, 50। ভেরি গুড। ওকে, 70। সুপার। তাহলে একটা গ্রামে, আচ্ছা আপনাদের কথা অনুযায়ী 50, 20, 100, 70 নানা রকম। আমি এরপর অ্যাকচুয়াল ব্যাপারে আসি। তাহলে একটা মৌজাতে বা একটা গ্রাম, বড় গ্রাম ধরে নিলাম, একটা গ্রামে আপনাকে 500 লোক আসছে, যে 500 লোক আপনাকে একটা ডাইরেক্টরশিপ বানিয়ে দিচ্ছে। তাহলে আপনাকে জিবিডি হতে গেলে কটা গ্রামের দরকার? আপনি তো বলছেন 5 কিলোমিটারে 20টা, 50টা, 100টা গ্রাম আছে। আমি বলছি 14টা গ্রামে কাজ করুন, 14টা মৌজাতে কাজ করুন। 14টা মৌজাতে কাজ করবেন, অ্যাক্টিভিটির ক্ষমতা আছে, আপনাকে জিবিডি বানাতে পারে এইরকম একটা প্রোডাক্ট রেঞ্জ, যেটা আমাদের এগ্রিকালচার। এখন আপনি বলুন, এতক্ষণ আপনারা বলছেন আপনার পাশে 20টা গ্রাম আছে, আপনার পাশে 50টা গ্রাম আছে, আপনার পাশে 100টা গ্রাম আছে, তার মানে আপনার আশেপাশে জিবিডি হওয়ার ক্ষমতা আছে এন্টায়ার আপনার এরিয়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, যাদের উপরে যদি আমরা ফোকাস করতে পারি, তাহলে কিন্তু আমরা এই প্রোডাক্টটা নিয়ে মোদিকের টপ লেভেল অ্যাচিভ করতে পারি অনলি 14টা গ্রামে ফোকাস করে। যদি আমরা আসি অ্যাক্টিভ ম্যাক্সেতে, সেই অ্যাক্টিভ ম্যাক্সেতে 300 টাকা নিয়ে পারেন, যেটা আপনার বিজনেস করতে কাজে লাগবে। একটা প্রোডাক্টে 318, পিভিএস 12, কমিশন 7%, 22 টাকার কমিশন, 80 টাকা রিটেল প্রফিট, 102 টাকা আপনার টোটাল ইনকাম, 19% প্রফিট। এইটাই বাড়তে বাড়তে 28%-এ পৌঁছে যায় যদি আমরা একটা গ্রামে বা একটা মৌজাতে ভালো করে ফোকাস করতে পারি। ফ্রেন্ডস, ক্যান ইউ ইমাজিন যে আমাদের এই প্রোডাক্টটা কতটা পাওয়ারফুল প্রোডাক্ট, যে আপনাদের আশেপাশে আমরা যদি ধরে কাজ করতে পারি, আমাদের একটা প্রোডাক্ট আমাদের জিপিডি বানানোর ক্ষমতা আছে যদি একটা প্রোডাক্টের ফোকাস করতে পারি। তো ডিয়ার ফ্রেন্ডস, আর আমি বেশি কিছু বলবো না, অনেকক্ষণ ধরে অনেকে আমার সাথে আছেন একসাথে মিটিং এ। সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে পেশেন্স নিয়ে আমাকে শোনার জন্য। সো আশা করি প্রোগ্রাম ভালো লেগেছে। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন বা হ্যান্ড রেজ করতে পারেন, আমি আপনাকে আনমিউট করে দেব। আমি সুশোভাদিকে আনমিউট করে দিচ্ছি। 1 মিনিট, সুশোভাদি হচ্ছে না, তোমার নেটওয়ার্ক প্রবলেম আছে। সুশোভাদি আমাকে হোস্ট বানিয়ে দিচ্ছি। ওকে সুশোভাদি, আমি তোমাকে হোস্ট বানিয়ে দিয়েছি, তুমি আনমিউট করে কথা বলতে পারো। সো মাই প্রেজেন্টেশন ইজ ওভার। এখন ওভার টু সুশোভাদি, যদি কারো কোনো প্রশ্ন থাকে। থ্যাংক ইউ, ভেরি ভেরি এক্সেলেন্ট। আর কারো প্রশ্ন আছে কিছু তন্ময়কে আমরা জেনে নিতে পারি তন্ময়ের কাছ থেকে। এখন কারো কিছু জানার থাকলে চ্যাট বক্সে লিখতেও পারো, নিজেকে আনমিউট করে যদি কোনো প্রশ্ন করতে পারো তাহলেও করো। আর তন্ময়, তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও দুবার, যাতে কোনো প্রশ্ন পরে যদি কখনো মনে হয় তাহলে তোমাকে একটু ফোন করে জেনে নেবে। হ্যালো তন্ময়। তো হ্যাঁ, আমি আপনাকে সবাইকে মানে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। দিস ইজ মাই নাম্বার, যেটা চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি, 903858 সরি 3858। আচ্ছা, কয়েকটা প্রশ্ন এসেছে বোধহয় চ্যাট বক্সে, একটু দেখে নাও। প্রশ্ন মানে স্যার টি গার্ডেনের ডোজ, আর সবাই এক্সেলেন্ট দিয়েছে, খুব ভালো, থ্যাঙ্কস, থ্যাংক ইউ স্যার, খুব ভালো লেগেছে,
টি গার্ডেনের ডোজ, টি গার্ডেনের ডোজ, এটাই প্রশ্ন। আর সব টি আর গার্ডেনের সব ডোজ আমি যেটা সবাই বললাম বুঝে নিয়ে যে টি গার্ডেনের ডোজ যেটা বললাম, ড্রাম প্রতি আপনার 5 ml করে দেবেন ওষুধের সাথে। আপনার যখন স্প্রে করছেন আপনার অ্যাক্টিভ জাইম বা অ্যাক্টিভ ম্যাক্স, সেক্ষেত্রে আপনাকে যেটা দিতে হবে সেটা হলো 2 ml করে, এই মানে 2 ml, সরি অ্যাক্টিভ ম্যাক্স আপনার বা অ্যাক্টিভ জাইম যেটা আছে সেটা 1 ml করে দেবেন, আর অ্যাক্টিভিটি যেটা আছে সেটা 5 ml করে দেবেন। আর যখন ড্রামে আপনি ব্যবহার করছেন, যখন 100 লিটারের যদি ড্রাম হয়, তো 50 থেকে 70 ml ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি, আর 100 ml হবে অ্যাক্টিভ জাইম বা অ্যাক্টিভ ম্যাক্স। বাট একবার যেহেতু চা গাছে স্প্রে প্রচুর করতে হয়, চেষ্টা করবেন যখন একবার ওষুধ দিচ্ছে তখন অ্যাক্টিভিটির সাথে, নেক্সট ওষুধ যখন অ্যাপ্লাই হবে তখন একবার অ্যাক্টিভ জাইম বা অ্যাক্টিভ ম্যাক্সের সাথে, এরকম ভাবে কন্টিনিউ প্রসেসে চালাতে থাকবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ফোন নাম্বার চ্যাট বক্সেই তন্ময় দিয়ে দিয়েছে, আমরা দেখে নেব, সবাই টুকে নেব, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নেব, পরে দেখে নেব। আর একটা প্রশ্ন আছে স্যার, গাছের ফুল শুকিয়ে গেলে কি করতে হবে? ফুল শুকিয়ে গেলে ম্যাম, প্রথম কথা ফুলের জন্য আমি একটা কথাই বলবো যে ফুল গাছে অত আমাদের অ্যাক্টিভিটি লাগে না। আপনার একবার মানে মান্থলি ওয়ান্স আপনি যখন স্প্রে করবেন তাতেই আপনার কাজ হয়ে যাবে। আর স্পেশালি লাউ কুমড়ো লিখেছে, পরে লিখেছে স্পেশালি লাউ কুমড়ো, মানে লাউ কুমড়োর ফুল আর কি মনে হয়। লাউ কুমড়োর ফুল, স্যার লাউ আর কুমড়ো গাছের ফুলের কথা বলছি, মানে আমরা তো ফুল এমনি ফুল ভেবেছি, তো ওটা লিখেছে যে স্যার লাউ আর কুমড়ো গাছের ফুলের কথা বলছি। দেখুন, লাউ আর কুমড়ো গাছের ফুল, প্রথম কথা যখন আপনার ওই যে প্রথমে আপনাকে বললাম শাকসবজির মধ্যে যেহেতু এগুলো পড়ছে, যখন 3 থেকে 5 পাতা বেরোয়, যখন চারা গাছটা লাগাচ্ছেন আপনি, সেই সময় থেকে আপনাকে স্প্রে করা শুরু করতে হবে। প্রথম যখন চারা গাছটা থেকে 3 থেকে 5 পাতা বেরোচ্ছে লাউ গাছের বা কুমড়ো গাছের, তখন একবার স্প্রে করলেন অ্যাক্টিভ জাইমের বা অ্যাক্টিভ ম্যাক্সের। যখন জল দিচ্ছেন তখন অ্যাক্টিভিটির মাধ্যমে জল দেওয়ার চেষ্টা করুন। 15 দিনের মাথায় আবার একবার স্প্রে করুন লাউ গাছ বা কুমড়ো গাছেতে, ওই লিটার প্রতি 1 ml অ্যাক্টিভ ম্যাক্সকে মিশিয়ে, এন্ড তারপর 20 থেকে 25 দিন ছাড়া ছাড়া একবার স্প্রে করুন। তাহলে দেখবেন আপনার লাউ গাছের মানে এগুলো, ওর ফুল অনেক সময় শুকিয়ে যায়, আমাদের দেখবেন শরীর অনেক সময় শুকিয়ে যায় কেন, প্রোটিনের ডেফিসিয়েন্সির মাধ্যমে। তো আমাদের অনেক ভিটামিনস, মিনারেলস, প্রোটিনের ডেফিসিয়েন্সি, আমাদের যেমন শরীর শুকিয়ে যায়, আপনার গ্ল্যামার চলে যায়, সেরকম গাছের ক্ষেত্রেও ভিটামিনস, মিনারেলস, কার্বোহাইড্রেট, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, এগুলোর কারণে কিন্তু গাছেরও অনেক রকম নিউট্রিশনস গ্যাপ দেখা যায়। আমরা ডে 1 থেকে যদি অ্যাক্টিভ ম্যাক্স কে ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেম গুলো আসবে না। ঠিক আছে, এটা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভীষণ এক্সেলেন্ট প্রোগ্রাম হয়েছে। মানে আজকে অনেক কিছু তো শিখলাম, যারা চা গাছ নিয়ে জানতে এসেছিল অনেক কিছুই তারা শিখলেন আশা করছি। আর আমি দুটো কথা ভীষণ ভালো লেগেছে, একদম প্রথমে ও একটা কথা বলেছিল যে আয়নার সামনে দাঁড়িয়ে, আমার মনে হয় এটা সবারই মনে রাখা উচিত, আমি এই জন্য আরেকবার রিমাইন্ডার দিচ্ছি যে আয়নার সামনে দাঁড়িয়ে আমি প্রশ্ন করব যে আমি কি এইরকম একজন আপলাইনকে আমি কি পছন্দ করব বা আমি অ্যাকসেপ্ট করব। তো এটা যদি উত্তর যদি না হয় তাহলে অবশ্যই আমার নিজের উপরে কাজ করতে হবে। এক্সেলেন্ট কথা স্যার, মানে এটা মানে আনবিলিভেবল, এত সুন্দর কথা, 1 নম্বর। আর সেকেন্ড হচ্ছে আরেকটা, যেটা গাছের স্ট্রেস লেভেল আছে, মানে আমাদেরও স্ট্রেস লেভেল যেরকম আছে, ভাইরাস আসছে ইত্যাদি, প্রচন্ড চিন্তা, লোকজন মিটিং এ আসছে না, প্রচন্ড একটা টেনশন, ঠিক তেমনি গাছেরও স্ট্রেস লেভেল বা ওয়েদার চেঞ্জের সময় মুড সুইং করে। এটাও আমার এক্সেলেন্ট লেগেছে। থ্যাংক ইউ তন্ময়, মানে প্রচন্ড ভালো লেগেছে ট্রেনিং। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you so much, Didi. থ্যাংক ইউ Thank you all of you. Thank you so much. Thank you everyone. all of you. Thank you all of you. Thank you তন্ময়। থ্যাংক ইউ। ওকে, আরো কিছু প্রশ্ন কে কি করেছে? থ্যাংক ইউ স্যার, স্যার এক্সেলেন্ট।
জিজ্ঞেস করছিলাম না ওই 10 70 20 এতটা অ্যাটেন্ডেন্স কম কি করে হলো? আচ্ছা ইয়ে আরে ও দেখছি